সুপ্রভাত। আড্ডা এবং আড্ডাবাজির সমস্ত শ্রোতা দর্শক, আমার বন্ধু পরিচিত সকলকে ভেরি ওয়েলকাম। অ্যান্ড আমাদের প্রত্যেকটা সকাল নতুন নতুন করে আলাদা হয়, ভালো হয়, মন্দ হয়, শীত কমে, শীত বাড়ে, কুয়াশা তো কেটেই চলেছে, মানে কুয়াশা কেটে গেছে অলমোস্ট। যদিও ইতিমধ্যে যা হয়েছে, বিশেষ করে আড্ডার ক্ষেত্রে, আড্ডার এই মানুষটি একটু উপকার। তার ফলে মূলত যে ফিজিক্যাল ওয়ার্ক, ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ইনভেস্ট করতে হয়, সেটা না করে বাড়ি এবং হাসপাতাল, এই দুটো জায়গায় মূলত যাতায়াতের একটা কি বলবো, দিন কয়েক হলো ট্রেন্ড হয়ে গেছে। ফলস্বরূপ আমি নিজে খুব একটা কিছু করে উঠতে পারিনি রিলেটেড টু দ্য কন্টেন্ট, apart from the last episode which we have already uploaded and few people have seen, I guess. আমি একটা রিকোয়েস্ট ফেসবুকে ডেফিনেটলি পুট আপ করেছিলাম টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সো দ্যাট who are there as my friends, please share Adda channel to near and dear of yours, so that Adda gets, of course subscribers, and Adda gets a reach. বারবার যেটা বলছি, the reach is very important for people like me, because apart from my core work or other professions, this is something which is a food for mind, a passion which I am following, and I am going to follow very sincerely soon. ফিজিক্যালি একটু ভালো হলে তো নতুন করে ভিডিও শুটসগুলো আবার আপলোড শুরু করতে পারবো। মানে কন্টেন্ট কিছু অলরেডি ব্যাংকিং তো করা হয়েছে, আর সেটা তো এডিট করা এবং সেই ব্যাপারগুলোও থাকে। সো এনিওয়েজ, সকালটা এইভাবে শুরু করাটা উইচ ইজ নট রিয়েলি, এখনকার ভাষায় বললে কুল, যদিও ঠান্ডাটা এখনও আছে। সো কামিং ব্যাক টু কন্টেন্ট, so why don't we actually share, and why don't we share Adda a little bit in front of this camera, যেখানে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি, কিছু শেয়ার করতে পারি, যতদিন না আমি আমার গেস্টদেরকে নিয়ে এসে তাদের অভিজ্ঞতার কথা আবার আপনাদের সামনে তুলে ধরছি, যেটা খুব তাড়াতাড়ি হবে, আই এম শিওর। আড্ডাবাজি মূলত বেশ কিছু প্রকারের হতেই পারে। মানে রকে আড্ডা, বাড়িতে আড্ডা, কলেজের ক্যান্টিনে আড্ডা, অফিস ক্যান্টিনে আড্ডা, আবার মানে অফিস পাড়াতে আড্ডা, বই পাড়ায় আড্ডা, নিছক আড্ডা, রাতের ক্লাবে আড্ডা, দিনে গড়ের মাঠে আড্ডা, প্রেমের আড্ডা, ভালোবাসার আড্ডা, বন্ধুদের একসাথে রবীন্দ্র সদনের ওই চত্বরটায় বসে আড্ডা, আমি কলকাতার প্রসঙ্গে যদি কথা বলি, বা এখনকার দিনে কফি শপে বসে আড্ডা। সো এই সমস্ত আড্ডার মাঝে আমার এক ধরনের আড্ডার কথা খুব বেশি মনে পড়ে। সেটা আমাদের ছোটোবেলার আড্ডা, যেখানে আমরা তখন স্কুল তো অবশ্যই, খুব বড়জোর বছর 6-7
কেউ 8। এবং ওই সন্ধেবেলা একটা সময় মাঝে মাঝে তো লোডশেডিং হতো সমস্ত অঞ্চলে। আমি কসবাতে থাকি, তো আমাদের পুরনো বাড়ি এবং আমার বাড়ি এবং আমার পাশের বাড়ি, আমার খুড়তুতো দাদুর বাড়ি, এই দুই বাড়ি মিলিয়ে একটি, মানে বলা যেতে পারে একটিই বাড়ি। তো আমাদের এই দুই বাড়িতে গোটা 5 বাচ্চা সন্ধেবেলা একটা আড্ডার অপেক্ষা করত, এবং সেই আড্ডাটি মূল কেন্দ্রে থাকতেন আমাদের বড় ঠাম্মা। আমরা বড় ঠাম্মা বলতাম, বড় ঠাকুমা ভেঙে বললে আমরা বড় ঠাম্মা বলতাম। তিনি আমাদের বাবার পিসি ছিলেন। তো বড় ঠাম্মা তখন বয়স মেবি নিয়ার অ্যাবাউট 70, খুব কম মানে তো নয় তার থেকে আমার মনে হয়, বিকজ উই ওয়ার অ্যারাউন্ড অ্যাজ আই সে 7-8 এরকম বয়স হবে, ক্লাস 3-4 এরকম, বা আরও একটু ছোটোই হবে মনে হয়, ক্লাস 1-2 অ্যাকচুয়ালি আমরা তখন, হ্যাঁ 6-7 বছর করে বয়স আর কি। তো ওই সময় খুব একটা বাইরে খেলতে মানে শিখেছি, আর আমি একটু মানে ভীতু প্রকৃতির ছিলাম বলে তখনও খুব একটা মিশতে শিখিনি আর কি, মানে পাড়ার ছেলেপুলেদের সাথে দৌড়ঝাঁপ করে খেলা টেলা। হ্যাঁ, যদিও সেটা পরে খুব এনজয় করা হয়েছে, সেই ধরনের আড্ডাও আবার খুব এনজয় হয়েছে। হ্যাঁ, একটা গোটা পাড়া খেলছে লুকোচুরি, যেটা মানে আমি জানি না এখন দেখা যায় কি না। হ্যাঁ, আমাদের সময় হতো, হ্যাঁ বিকেলবেলা বা দুপুরবেলাও, হ্যাঁ একটা গোটা পাড়া মানে সত্যি একটা গোটা পাড়ায় মোটামুটি মানে এই কসবার মানে আমরা যেখানে থাকি বোসপুকুরের মোড় থেকে শুরু করে এখন যেখানে তালবাগানের কসবা থানা রয়েছে, ওই পুরোটা অবধি যে কটা বাড়ি আছে তার আনাচে কানাচে রাস্তাঘাটে সব জায়গায় আমরা লুকাচ্ছি আর চোর খুঁজছে। মাঝে মাঝে মনে হয় 2জন চোরও হতো, মানে চোর অ্যান্ড চোর, মানে পার্টনার ইন ক্রাইম। একজনের দ্বারা হচ্ছে না 30-35 জনকে খোঁজা, সম্ভব নয় না। হ্যাঁ, কে কোথায় লুকিয়ে যাচ্ছে ঝোপে ঝাড়ে, নতুন বাড়ি তৈরি হচ্ছে তার ছাদে, তার কার্নিশে। হ্যাঁ, আবার কেউ খুব স্মার্টলি তাকেই ফলো করছে, মানে চোরকেই ফলো করছে। তো এরকম মজার অনেক কিছু হতো। তো এই ধরনের মজাগুলো তো ছিল, কিন্তু সেই মজাগুলোর থেকেও আরেকটা মানে বেশি ইন্টারেস্টিং মজা আমার কাছে যেটা সবসময় থাকতো, সেটা হলো গল্প শোনা, গল্প শুনতে শুনতে আড্ডা। তো বড় ঠাম্মা খুব স্বাভাবিক, তার বয়সে তার অভিজ্ঞতায় গল্প বলতেন, বিভিন্ন রকম গল্প, পুরনো দিনের গল্প তো অবশ্যই, তার সময়কালের গল্প। কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে যেটা এখন স্মৃতিতে মানে স্মৃতি মন্থন করি বললে ঠিক বলা হয়, তাহলে ব্যোমকেশের গল্প। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য ফার্স্ট ডে আই হ্যাভ সিন দ্য ব্যোমকেশ মেড বাই দিবাকর ব্যানার্জি, আই কুড অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ বড় ঠাম্মা গল্পটা বলছে। আমি অনেকগুলোই ব্যোমকেশ আমরা ব্যক্তিগত লেভেলে দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে, বাট আমি যেদিন এই ফার্স্ট হলে গিয়ে যখন ব্যোমকেশ দেখতে শুরু করি, ওই যে ব্যোমকেশের কালার টোন, ব্যোমকেশের গল্প বলার ধরন শুরু হলো, বিশেষ করে কলকাতা যেভাবে দেখানো হচ্ছে, এবং চরিত্র যিনি অভিনয় করছেন তিনি তো করছেনই, মানে সেটা ঠিক আছে মানে, কিন্তু সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছিল ক্যামেরা মুভমেন্ট, কালার টোন, এবং ওই ওই প্যালেটটা, যে প্যালেটটা আমার চোখের সামনে ভেসে উঠলো, যে হ্যাঁ বড় ঠাম্মার গল্পটা যেন চোখের সামনে ভেসে উঠলো। তো বড় ঠাম্মাই ব্যোমকেশের গল্পগুলো বলতো, এবং ব্যোমকেশের গল্প মানে তো খুব ইন্টারেস্টিং। তো কিছু কিছু গল্প মনে, এবং ওই সময় স্মৃতিশক্তিও ভালো, তো অবভিয়াসলি ধরুন ওই দেশলাই কাঠির গল্প, হ্যাঁ, বা চিড়িয়াখানার গল্প, হ্যাঁ, বা এরকম আরও অনেক গল্প যেগুলো পরে হয়তো ভুলে গেছি। মানে আমি হয়তো সাহিত্যে ব্যোমকেশ অতটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি যে এক্সপ্লোর করে সাহিত্য মানে বই নিয়ে পড়েছি সেরকম নয় সত্যি কথা বলতে। রাদার এই গল্পগুলো যখন বড় ঠাম্মার কাছে শুনেছি, তার অনেকটা পরে গিয়ে আবার সিনেমাতে ফিরে এসেছি যখন ব্যোমকেশ দেখতে, তখন অনেকটা কালেক্ট করেছি।
অনেক কিছু নিয়ে। এবং তখন আমি হয়তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বই হাতে নিয়ে, যেটা মানে আমি ডেফিনেটলি ঠিক নয়, হ্যাঁ, মানে শরদিন্দুবাবুর শুধু ব্যোমকেশ তো নয়, ওনার লেখা সমস্ত মানে উপন্যাস, গল্প মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। যাই হোক, আবার ফিরে আসি ব্যোমকেশে। তো এই ব্যোমকেশ আমার আড্ডার একটা বড় জায়গা জুড়ে ছিল ওই সন্ধেবেলাগুলোতে। তো আমরা সবাই গল্প বলতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি। সবাই গল্প বলতে ভালো না বাসলেও গল্প শুনতে তো অন্তত ভালোই বাসি, অন্তত বাসতাম। এখন একটু সময় কমে গেছে, ইন দ্য সেন্স এখন আমরা প্ল্যান্ড আড্ডা দিই। হয়তো 6 মাসে একবার বন্ধুরা সবাই জড়ো হই, তখন একটা আড্ডা হয়, সেখানে অনেক কিছুই মানে থাকে, পুরনো কথা, নতুন কথা, কি হচ্ছে না হচ্ছে, খাওয়া দাওয়া হবেই, স্বাভাবিক। জীবনটা পাল্টেছে, জীবন এগিয়েছে, জীবনের গতি পরিবর্তন হয়েছে এবং সেটা খুব স্বাভাবিক, কালের নিয়মে গতি পরিবর্তন আরও হবে। এবং এটা আজকে আমার জেনারেশন, মানে আমি যদি জেনারেশন হিসেবেও বলি, আমি 90s কিড, যারা পোস্ট 2000 মিলেনিয়াল বলে, তাই তো, বা তারপরে আবার জেনজি, হ্যাঁ। সো all these generations and upcoming generations, they have, you know, evolving, they are evolving their way of living in their own way, and সেখানে তাদের ধারণগুলো তো আলাদা, খুব স্বাভাবিকভাবে তাদের সেই জন্য কথাবার্তার প্রসঙ্গগুলো আলাদা থাকবে। হ্যাঁ, পার্টি করা, এখন শব্দগুলো পাল্টে যাচ্ছে, হ্যাঁ, বা আরও হয়তো নতুন নতুন অনেক শব্দ এসছে, আমি খুব একটা জানি না। মানে আড্ডা থেকে পার্টি, পার্টি থেকে কি হুক আপ, মানে সেটা মানে আলাদা কিছু। যাই হোক, সো বাট ইন্টারেস্টিং, সবগুলোই খুব ইন্টারেস্টিং। আমি মানে সাদে আহ্লাদে টুকটাক আপগ্রেডেড এই ধরনের ভার্সানে গেছি, হ্যাঁ, খুব বেশি এনজয় করেছি তা নয়। মানে সামপ্লেস সেলসে গান শুনতে গিয়েছি একজন বন্ধুর সাথে, বা পরে একাও গেছি, হ্যাঁ, সেই ধরনের আড্ডাও দেখেছি। আবার যে আড্ডার কথা আমরা বলছিলাম যে একটু মানে নতুন ধরনের বলতে সেটাও আমাদের কলেজের বন্ধুদের মধ্যেই একজনের বাড়িতে আমরা ঈদ পার্টি করতাম, হ্যাঁ, মানে ঈদের দিন বা তার আগের দিন, হ্যাঁ, এটা আমাদের একটা ট্র্যাডিশন ছিল, বেশ কয়েক বছর হয়েছিল, সেটা খুব মজার ছিল। হ্যাঁ, সবার ফ্যামিলি, হ্যাঁ, অধিকাংশ ম্যারিড বা কেউ কেউ আনম্যারিড, সবাই এসে গান বাজনা, খাওয়া দাওয়া, গল্প, সেটাও তো দুর্দান্ত আড্ডা। কিন্তু সেগুলো বছরের মানে এগুলো মানে সিজনাল, একবারই হয় বছরে, অষ্টমীর দিনের আড্ডা একবারই হয়। তো যাই হোক, তো ওই মানে প্রতিনিয়ত আড্ডা মারার যে বিষয়, সেটা আমাদের জীবন থেকে চলে একদম গেছে তা নয়। তার একটা ঝলক আমি আমার পাড়াতে বসে দেখতে পাই। তার কারণ এটা খুব মজার বিষয় হলো যে আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেটা দক্ষিণ কলকাতা হয়েও তাতে উত্তর এবং মধ্য কলকাতার একটা ছাপ আছে, হয়তো মিলিত কিছু মানুষের ছাপ। যেখানে আমার বাড়ির সামনেই চায়ের দোকান, এবং সেই চায়ের দোকানে ভোর 6টা, 6:30 থেকে মানুষ আসতে শুরু করেন, এবং এটি খুব পুরনো একটি চায়ের দোকান। এবং এই চায়ের দোকানটি একটি ল্যান্ডমার্ক। মানে আমার বাড়ি আসতে হলে উবার, এখন তো ওলা, উবার বা এই জোম্যাটো বা অন্য কাউকে অ্যাড্রেস বোঝাচ্ছি, তো হ্যাঁ, মানে ওই কাকুর নাম নিয়ে চায়ের দোকান, আচ্ছা ওখানেও তোমার বাড়ি, হ্যাঁ, ওর ঠিক উল্টো দিকের বাড়িটা। সো ওই 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 চায়ের দোকানে আড্ডা এখনও চলে, মানে এখনও বলতে বহু বছর ধরে চলছে এবং চলে আসছে। তাতে রদবদল হয়েছে, তার মান কতটা উঠেছে বা পড়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। হ্যাঁ, বিরক্ত মাঝে মাঝে হই, সেটার অন্য কারণ, সেটার কারণ হলো শব্দ। কিছু মানুষ বেশ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন, আমি একটু শব্দে বিরক্ত হই। সরি, মানে এটা আমার ব্যক্তিগত ওসিডি বলা যেতে পারে, হ্যাঁ। তো যাই হোক, কিন্তু আড্ডাটা চলে, এবং সেটা প্রত্যেক দিনের আড্ডা।
এটা 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 কিন্তু রেগুলার আড্ডা, সকালবেলা কিছু রেগুলার ফেস, এবং খুব সুন্দরভাবে আমি আমি আমার সকালগুলো যখন খুব সুন্দর হয়, মানে প্রতিদিনের সকাল তো সুন্দর হয় না আমার, হ্যাঁ, বা কারোরই হয়তো আমি জানি না সবার হয় কি না, আমার অন্তত হয় না, বা ঘুমটাই হয়তো দেরি করে ভাঙলো, হ্যাঁ, বা শরীরটা খারাপ, কিন্তু দু তিনটে মানে কথা আমি মানে জানলা বন্ধ থাকলো বা খোলা রয়েছে অর্ধেক, কানে ভেসে আসে, গুড মর্নিং, গুড মর্নিং, এরকম আমাদের পুরনো কিছু মানুষ আছেন এরা খুব মানে সত্যি খুব ভিতর থেকে খুব অনেস্টলি একে অপরকে গ্রিট করেন, প্রত্যেক দিন গ্রিট করেন গুড মর্নিং বলে। এবার তারপরে চায়ের একটা অর্ডার হলো, তারপর আস্তে আস্তে এপাড়া ওপাড়া থেকে লোকজন হতে শুরু করলো, এবং তারপর কিছু মানুষ আছেন যারা স্পিকার, মানে একজন বলছে বাকি 10জন শুনছে, তো এরকম একজন মানুষ আছেন খুব ইন্টারেস্টিং। তো মানে ঠিক মানে টেনিদা গোছের না হলেও অনেকটাই আবার ওরকম, হ্যাঁ, মানে তার কাছে তার প্রচুর গল্প, প্রচুর জ্ঞান, তার প্রচুর রাজনৈতিক মতামত, খেলাধুলার মতামত, মানে অনেক কিছু জানেন, জানেন অবশ্যই, অভিজ্ঞ মানুষ, রিটায়ার্ড পারসন, এবং কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন, এবং মাঝে মাঝে বছর সাথেও জড়িয়ে পড়েন আবার, মানে বলতে বলতে এমন মাঝে মাঝে এমন একটা জায়গায় চলে যায় যে সামনে হয়তো দাঁড়িয়ে আছে একটি 30 বছরের ছেলে, সে আর নিতে পারলো না বিষয়টা, হ্যাঁ, সে এবার বলে দিল যে কাকু এটা এরকম কিন্তু মানে হলো না এটা কিন্তু তো কিন্তু এটা প্রতিদিন চলে। আচ্ছা ঠিক, এরা যখন এইভাবে আড্ডাটা দিচ্ছে তার উল্টো দিকেই আবার আমাদের এই জেনারেশনের কিছু ছেলে, ওরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ওদের প্ল্যানিং আড্ডা, হ্যাঁ, মানে আড্ডা ঠিক বলবো না, ওরা ওদের নিজেদের কাজেদের কথাবার্তা, ওরাও প্রতিদিন বলে। আমাদের ক্লাবের কিছু মেম্বার্স আছেন, হ্যাঁ, সামনে, যারা খুবই অ্যাক্টিভ বিভিন্নভাবে বিভিন্ন কাজের সাথে, সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যান্ড এভরিথিং, লাইক মেনলি সোশ্যাল অ্যান্ড দেয়ার প্রফেশনালি, তো ওদের কিছুটা একসাথেই মনে হয় কাজ হয়। তো ওরা প্রতিদিন একটা টাইমে আধ ঘন্টা 1 ঘন্টা ঠিক আমার বাড়ির 5টাতে সকালের এই আড্ডাটা হয়। সিমিলারলি সন্ধেবেলা আবার এটা একই রকমভাবে হয়, পরিমাণটা হয়তো কমে, অর্থাৎ মানুষের পরিমাণটা কমে, মানুষ যারা কাজে কর্মে বিভিন্ন জায়গা থেকে ফেরে, কেউ অফিস থেকে ফেরে, কেউ হয়তো গাড়ি চালিয়ে ফেরে, কেউ তার দোকান বন্ধ করে ফেরে, বা কেউ আবার সেই রিটায়ার্ড মানুষ, তো এই আড্ডাগুলো শুনতে থাকি। এখন এই ওভার হিয়ারিং আড্ডা হয় বাড়িতে যখন থাকি, কারণ এখন খুব একটা আবার ওই মাঝখানে একটা পিরিয়ড ছিল, ইন্টারিম পিরিয়ড, যেখানে যেটা বললাম এই আমি মানে 3টে ফেজের কথা মানে উল্লেখ করলাম। ছোটোবেলার আড্ডা, যেখানে নিতান্তই গল্প শুনতে পাওয়ার খিদে নিয়ে বসে যাওয়া, মুড়ি বাদাম বা ওই গছের মানে একটু, তখন তো চা চা দেওয়া হতো না, হ্যাঁ, নারকোল টারকোল দিয়ে, হ্যাঁ, 5-6 জন একসাথে বসে একটা ঘরে ব্যোমকেশ শোনা হচ্ছে, বা কখনো কখনো আবার ভূতের গল্পও শোনা হচ্ছে, প্ল্যানচেট শোনা হচ্ছে, হ্যাঁ, এরকমও হচ্ছে, হ্যাঁ, সেটা কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, বাবার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, এবার তো মানে আজকে তো পড়াশোনাটা তাহলে হলো না, কিন্তু খেতে খেতে মানে খাবার সময় তো হয়ে গেছে, তো সরি সরি ফর মাই, এটাই হয়েছে আর কি, মানে প্রচণ্ডভাবে ভুগছি কয়েকটা জিনিস নিয়ে, এনিওয়েজ। সো হ্যাঁ, তো সেই আমি মিস করি সেটা তো বলা বাহুল্য, মানে কারণ সেই মানুষগুলোই নেই, মানে সেই মানুষটাই তো নেই, হ্যাঁ, আমি তার কথা মনে করে এরকমটা হতে পারে যে আমি হয়তো সেরকমভাবে কিছু আড্ডা দিলাম, শুনবেন কারা, শোনার লোকও তো চাই, আমরা তো শ্রোতা ছিলাম, এবং যেটা সবচেয়ে আগ্রহী মানে মানে বিষয় আর কি, মানে আগ্রহী শ্রোতা, একজন বলবেন 10জন শুনবেন এবং মন দিয়ে শুনবেন, মানে সেটা গল্প হতে পারে, সেটা বিভিন্ন মতামতের আলোচনা হতে পারে। মূলত আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, মানে আমি কিন্তু এই বাচ্চাদের আড্ডার, আমি শুরু যেটা করেছিলাম যে এই আড্ডার সাথে বাচ্চাদের একটা কানেকশান, গল্প, দাদুর আসর, এগুলো বিভিন্নভাবে আমরা শুনেছি। আমি এখন ইউটিউবে দেখি বেশ কিছু কন্টেন্ট আছে
দীপঙ্করদের একটি কন্টেন্ট আমি দেখছিলাম একদিন, উনি একটি চরিত্র করছেন, প্লে করছিলেন, আমি নামটা মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি, যাই হোক, লেখকের নাম না মনে পড়ে বলাটা উচিত নয় আমার। উনি গল্প বলতেন, মানে গল্প বলে বলে বেড়ান, তো খুব ইন্টারেস্টিং সেটাই। তো আমার খুব ইচ্ছা করে এই ধরনের যদি এরকম কিছু হয়, কারণ বাচ্চারা তো আছেই, মানে যে কোনো পাড়াতেই বাচ্চারা আছেন, হ্যাঁ এখন তাদেরও জীবনের পদ্ধতিগুলো বদলে গেছে। আফটার স্কুল, মেবি টিউশন, মেবি আদার কারিকুলার অ্যাক্টিভিটিস or sports, and then again back to study, এবং বাড়িতেই থাকা, মোস্টলি বা ফ্ল্যাট না হলেও বাড়িতে, হ্যাঁ, বাবা মার একটা শাসন তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেখানে বা হয়তো খেলতে যাওয়া, কিন্তু সেই খেলাটাও মানে আমাদের এখানে তাও দেখি টুকটাক একটু মানে মাঠ সেই অর্থে না হলেও রাস্তাঘাটে খেলা টেলা হয়, আদারওয়াইজ একাডেমিতে গিয়ে খেলা, হ্যাঁ, যেগুলো থাকে মূলত আমি দেখি। বাট আমি যদি খুব অতটা ম্যাক্রো লেভেলে না ভাবি, অতটা ব্যাপ্তিতে না ভেবে যদি খুব ছোট পরিসরেও ভাবি, যে আমার পাড়ায় 5টা বাচ্চা আছে, আমি ধরে নিলাম এবং আমি বললাম যে আমি এরকম গল্প বলার একটা আসর রাখবো, প্রতিদিন নয়, সপ্তাহে একদিন, মেবি শুক্রবার, তো তোমরা কি শুনবে এসে? তোমাদের পছন্দের গল্প হতে পারে, আমার পছন্দের গল্প হতে পারে, কোনো সাহিত্যিকের গল্প হতে পারে, আমার নিজের লেখা কিছু হতে পারে, তোমাদের কিছু লেখাও হতে পারে, তোমাদের মনে কিছু হতে পারে। ইনফ্যাক্ট আমরা একটা খুব মজার খেলা খেলতাম স্কুলে, যেটা আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক শুভজিৎ বাবু শেখাতেন, যে গল্প তৈরি করা। আমি একটা বাক্য দিয়ে, যে কোনো একটি বাক্য দিয়ে গল্পটি শুরু করব, আমার পরের মানুষটি সেই বাক্যটা ধরে নতুন একটি বাক্য বলবে, কিন্তু অবশ্যই সেটা অর্থবহুল হতে হবে, সেই অর্থবহুলভাবেই মানে এগিয়ে যাবে। অর্থাৎ রাম সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে আছে এবং বাইরে আকাশটা দেখছে, এখন শীতকালে এই জায়গাটা রামের খুব পছন্দ। তার কারণ এই ভোরের আলোয় কখনো কখনো যখন কাঞ্চনজঙ্ঘা ঝিলিক মারে, রামের মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো, বোনের সাথে হাঁটতে হাঁটতে স্কুল থেকে ফেরা, মানে স্কুলে যাওয়ার পথ। এখন তার বয়স প্রায় 70। একটা কাঠের বাড়িতে রাম থাকে, নানাবিধ জীবন পেরিয়ে কলকাতা, শিলিগুড়ি, কখনো আরও বেশ কয়েকটা রাজ্য ঘেটে টেটে ফাইনালি সেই আবার নিজের গ্রামে রাম ফিরে এসেছে। এই কাঠের বাড়িটা ছিল, যেটুকু অর্থ উপার্জন করেছিল রাম বিভিন্ন কাজকর্ম করে, সেটাকেই রিনোভেট করেছে, এবং ওই জন্য সকালে এখনও প্রত্যেক দিনের চায়ের কাপে হাতে সকালটা এখানেই রামের কাটে। মূলত যখন আকাশ পরিষ্কার থাকে তখন সেই দৃশ্যটা দেখা যায়। একাই থাকে রাম, কারণ বোন আর নেই। যাই হোক, তো এই ধরনের আড্ডা গল্পে আমরা মানে অভ্যস্ত ছিলাম। হ্যাঁ, দুঃখ হয়ে গেল বিষয়টা, না? এরকম মজার গল্প হতো আর কি, শিবরাম চক্রবর্তীর গল্পের মতন আর কি। যে 4টে ছেলে মিলে একটা বাস কিনে ফেলেছে, এবার বাসটা লাগবে কোথায়? আর গ্যারেজ দরকার, গল্পটা আমরা জানি সবাই। হ্যাঁ, তো এবার সেই গ্যারেজের জন্য কারুর মামা, হ্যাঁ, তাকে ধরা হয়েছে যে আমাদের একটা বাস কিনেছি, আমাদের এটা নতুন আমাদের একটা ব্যবসা। হ্যাঁ, তখন ভেঞ্চার কথাটা আসেনি, এটা ব্যবসা। হ্যাঁ, তো আমরা বাস চালাবো। তো কে চালাবি বাস? একজন, আমি বাস চালাবো। আচ্ছা, কন্ডাক্টর, আচ্ছা আমি ভালো এরকম হাঁকতে পারি, টিকিট 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 টিকিট। হ্যাঁ, তো সে ঠিক আছে, আচ্ছা একজন হিসাব রাখবে। সবই তো হলো, বাসটি রাখবি কোথায়? তো এরকম অনেক খুঁজে পেটে
একটি গ্যারেজ তো পাওয়া গেল, যে গ্যারেজে ভাড়া খুব সামান্য, বা যতদূর আমার মনে পড়ছে, আমি তো একদম না দেখেই বলছি, গল্পের নামটাও আমার মানে শিবরাম চক্রবর্তীরই গল্প অবশ্যই এটি। তো এবং খুব শুরুর দিকে একটি মানে আমাদের যে ছোটো ছোটো পুস্তকগুলো আসতো সেখান থেকেই পড়া আমার, অনেক বছর আগে পড়া। তো ফাইনালি মানে মজার বিষয়টা মনে পড়লো হঠাৎ করে, মানে গ্যারেজটি পাওয়া গেল, গ্যারেজে বাস রাখা হবে এবার, চারজনেই খুব এক্সাইটেড, মামাও রয়েছেন, মানে সেই মামা। হুম। তো মামার বুদ্ধি একটু বেশি, হ্যাঁ, তো ঠিক আছে বলেছে, তো এবার মাপা হয়েছে আর কি। হ্যাঁ, এবার গ্যারেজটা মানে গ্যারেজ বলতে একদম সেই বিশাল বড় গ্যারেজ কিছু না, এটা ছোট গাড়ির গ্যারেজ আর কি। হ্যাঁ, কিন্তু বাস, এটা এটা মিনি বাস। হুম। এবার মিনি বাসটা রাখা হবে। হুম। তো মিনি বাসটা রাখার জন্য ড্রাইভারও তো উঠেছে, যে ড্রাইভার আর কি, সে উঠে বাসটাকে গ্যারেজে ঢুকিয়েছে। ঠিক আছে, গ্যারেজে যখন ঢুকিয়েছে তখন মানে যখন প্রথমবার নিয়ে গেছে তখন চাকায় হাওয়া ছিল না। ঠিক আছে, চারটে চাকায় খুব একটা হাওয়া টাওয়া ছিল না। ঠিক আছে, তো গাড়িটা ঢুকে গেছে ওপরে, 3 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার নিয়ে বেরিয়েছে, বেরিয়ে চাকায় হাওয়া টাওয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, নিয়ে এবার ফাইনালি গ্যারেজে রাখা হবে, পরের দিন থেকে তারা তাদের কাজ শুরু করবে বা এরকম একটা কিছু বিষয় ছিল। তাদের মানে উদ্বোধন হবে বাসে, বা বাসের মানে বাস চালক হিসাবে বাসের ব্যবসা শুরু হবে পরের দিন। তো গ্যারেজ ট্যারেজ খুলে ফুল টুল গালা টালা দিয়ে নারকেল টারকেল ভেঙে এরকম হয়তো, হ্যাঁ মানে বাস বেরোবে। সবার মাথা থেকে একটা জিনিস বেরিয়ে গেছে, যে বাসের যে সিলিং আর গ্যারেজের যে সিলিং তার মধ্যে ওই 6 ইঞ্চির একটা গ্যাপ ছিল। এবার টায়ারে তো হাওয়া পড়েছে, টায়ার ফুলে গেছে, বাস একেবারে কাট টু কাট সিলিং। গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই একটা ঘষ্টানো ঘষ্টানো আওয়াজ। দুজন মনে হয় বাইরে বা দুজন ভিতরে। হ্যাঁ, কোনোভাবেই বাসটা বেরোচ্ছে না ঠিকভাবে, বেরোচ্ছে না বেরোচ্ছে না বেরোচ্ছে না, অ্যাক্সেলারেটার বেরোচ্ছে না, অ্যাক্সেলারেটার কী হচ্ছে বোঝা যাচ্ছে না। বেশ কিছুটা চেষ্টা করে যখন ফাইনালি বাসটা কিছুটা এগিয়ে বেরোলো, যতদূর আমার মনে পড়ে, একটা দুর্দান্ত মানে একটা আওয়াজ, টায়ার ফাটার, টায়ার ফেটে বাস বেচারা আবার সেই হাওয়াবিহীন অবস্থায়, এবং চারজনেরই মাথায় হাত, যে আবার কি করা যায়। তো এরকম মজার গল্প তৈরি করা। তো যেটা আবার বলছিলাম, হ্যাঁ মানে এরকম হতেই পারে, এটা এটা হতেই পারে যে এখন হয়তো অনলাইনই হতে পারে, মানে হ্যাঁ মানে আমার বাড়িতে বসে আড্ডা দেবে, হ্যাঁ আমি সেটা রেকর্ড করে আপলোড করলে অনেকে আবার সেটা শুনতে পাবেন, এটা একটা বিষয়। হ্যাঁ, কারণ ওই আবার মানে বলতেই পারেন যে অয়ন এটা কেন করছে, অয়নের তো কোনো উদ্দেশ্য আছে, কমার্শিয়াল উদ্দেশ্য আছে। শুধুমাত্র আড্ডা দিয়ে কিছু মানুষকে এন্টারটেন করলে, মানে কিছু মানুষকে আনন্দ দিয়ে তার জীবনের স্মৃতিতে যেমন রয়ে গেল, হ্যাঁ মানে আমার বট ঠাম্মার স্মৃতি যেমন আমার কাছে রয়ে গেছে, হ্যাঁ সেখানে কোনো ইকোনমিক্যাল ভ্যালু নেই, বাট যার যে ভ্যালুটা আছে সেটা প্রাইসলেস, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর কি। হ্যাঁ, সেটার ইকোনমিক্যাল ভ্যালুর দরকার পড়ে না আর কি। সেটা জীবনকে অনেক জায়গাতে ইকোনমিক্যাল ভ্যালু ইনডাইরেক্ট এবং ডিরেক্ট ওয়েতে দিয়ে দেয়, মানে কন্ট্রিবিউট করে দেয় রাদার। বাট হ্যাঁ, ইন দিস কেস ইফ আই অ্যাপ্রোচ পিপল উইথ দিস কাইন্ড অফ আ প্রপোজাল, যে একটা আড্ডার আসর করবো ছোটদের জন্য স্পেসিফিক্যালি, নট মোর দ্যান 12 years old। হ্যাঁ, কারণ তাদের মানে তার বড় হলে মানে একটু বড় হয়ে গেলে তাদের সাথে কথা বলা ধরনটা পাল্টে যাবে, তাই হ্যাঁ, তাদের বক্তব্য তাদের মানে আমার মনে হয় তার থেকে মানে আমি যেটা ভালোও লাগবে আমার করতে, যে হ্যাঁ কিছু খুব মিষ্টি মজার গল্প শুনতে শুনতে, বা কিছু একদমই অদ্ভুত অদ্ভুত হয়তো প্রশ্ন উঠে এলো, যে এটা কেন, ওটা কেন, ওটা ওরম কেন হলো, এটা এভাবে কিভাবে হলো। বা এখনকার বাচ্চারা অবশ্য স্মার্ট, হ্যাঁ, তো সেইগুলো মানে খুব আনস্মার্ট, আমাদের মতন খুব আনস্মার্ট ওয়েতে যে জিজ্ঞেস করবে তা নয়। তো লেট মি পুট ইট ইন দিস ওয়ে, যে
আড্ডাবাজির এরকম একটা সেকশন হতে পারে। আসর, গল্পের আসর বা ছোটদের সাথে গল্পের আসর। হ্যাঁ, মানে সেই নাম, নাম তো ঠিক আছে, হ্যাঁ, বাট আমি সেটা এখন জাস্ট মানে ভাবছি, যাতে মানুষের কাছে পৌঁছায়। এবং আমার আশেপাশে যারা আছে তারাও কেউ কেউ দেখছেন, যারা দেখছেন বা শুনছেন, তাদের যদি এরকম মনে হয় যে এই বিষয়টা অনলাইন ভাবে শুরু করে একটা বেটার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যেতে পারে, তাহলে সেটাই হোক। হ্যাঁ, আমরা একটা টাইম ফিক্স করব, যেরকম আমরা আহ, একটা লাইভ সেশন করি, এবং সেই লাইভ সেশনে আমরা আড্ডা দেবো, মানে গল্প শুনবো, গল্পের আদান প্রদানও করতে পারি। আজকে আমি গল্প বললাম, কালকে সে গল্প বললো, বা এরকম বলাই রইলো যে তুমি কালকে একটা গল্প ভেবে এসো তো, এবং পরের দিন তার গল্পটা আমরা শুনলাম, বা গল্পটা কোথাও আটকে গেলে সেই গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সবাই মিলে। তো এই ধরনের মজার কিছু কথা মাথায় আসছিল আজকে সকালবেলাটা। ইতিমধ্যে আমার খুব ইচ্ছা করছিল আজকে সকালে একটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, এই ভোরের আড্ডা নিয়েই একটা ছোট লেখা, যেটা আপাতত ছোট, মানে আমরা লিখতে থাকি, তো সেরকমই একটা কিছু। ভেবেছিলাম এই লেখার সুরাহা অন্যভাবে হবে, ভেবেছিলাম বলবো না, হয়তো হবে, প্ল্যানিংয়েও আছে, কিন্তু এখন ওই মানে আমি যে ধরনের কাজ মূলত করতে পছন্দ করি, হ্যাঁ, অডিও ভিজুয়াল মিডিয়ামে, সেখানে তো অনেকগুলো ওই টেকনিক্যাল ব্যাপার ট্যাপার আছে, কপিরাইট, হ্যাঁ, হ্যানা ত্যানা, হ্যানা ত্যানাই বললাম আর কি। হ্যাঁ, মানে ওই কি, মানে যাই হোক কী বলবো আর, সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি এখন। তো অপেক্ষা না করে আমি সবার জন্য এমনি গল্পটার কিছুটা অংশ, জাস্ট কিছুটা অংশ, জাস্ট শুরুটা হয়তো কিছুটা বলছি। ভালো লাগতেই পারে, আপনাদের নাও লাগতে পারে, কোনো অপশান নেই যে ভালো লাগতেই হবে এরকম দায়িত্ব, রাইট? সো রাতের চায়ের দোকান। সোনা কেচোকে ট্রেন থেকে দেখা হওয়া অচেনা মেয়েটির কথা বলছে। কেঁচো যথারীতি, আচ্ছা কেঁচো চায়ের দোকান চালায়, কেঁচো যথারীতি ওর কথার খিল্লি করে চলেছে, বয়সের খোঁটা দিচ্ছে। বয়স বাড়লে এরকমটা হয়, কম বয়সী মেয়েদের প্রেমে এরকম মাঝবয়সী পুরুষটা পড়তেই থাকে। তাকে যেন ওই কি একটা বলে, মিডল এজ ক্রাইসিস, যাই হোক, ভোর যা রোজগারের, সরি, হ্যাঁ, তো কেঁচো এবার বলছে তোর, সরি মাঝখানে আমার এই দেখে পড়ার অভ্যাসটা একটু কম, নিজে থেকে যতটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি এই দেখে পড়াটা একটু চেষ্টা করছি। কেঁচো বলছেন, কেঁচো বলছে সোনাকে, আচ্ছা এই কেঁচো আর সোনা হলো বন্ধু। কেঁচো একটা চায়ের দোকান চালায় ট্রেনের প্ল্যাটফর্মের উপরে, আর সোনা একটা অদ্ভুত খেলা দেখায়, সেটাই আমি আসছি। কিছু বলছে তোর যা রোজগার তাতে একটা 2 কামরার ফ্ল্যাট, সংসার, ধর্ম এসব হলেও এই বাঁদর নিয়ে ঘর কন্যা, এটা এরকম কন্যা পাওয়া কিন্তু দুষ্কর, এবং সেটা মনে করিয়ে দেয় বলে ঝাঁপি খুলে গেছে। আচ্ছা, আমরা দেখি আবার সোনার ঘর, মানে সোনা, সোনার ঘর, মানে সোনা যেখানে থাকে সোনার ঘর। অল্প আলোয় মদ্যপান করছে সোনা আর কেঁচো, একটা গান চলছে, গান শুনতে ভালোবাসে ওরা দুজনেই। ওর জগতের সবচাইতে কাছের মানুষ এই কেঁচো সংসার ধর্ম না করেও তা নিয়ে জ্ঞানটা ভালোই দেয়। এই সোনার খেলা দেখানো, তার লেখা মন দিয়ে শুনি,
মালের ঘোরে কখনো কখনো কেঁদেও ফেলে। ঝন্টু মন্টু বলে বিড়ি টানে। ওদের দেখে কিছুটা আবার হেসেও ফেলে। এইবার নামখানার শোতে অনেক লোক হবে। নামখানা একটি জায়গা যেখানে একটি শো রয়েছে, যেখানে অনেক লোক হবে। সেই দিন কেচোর অনেক দায়িত্ব, কারণ শোয়ের দিনে কেচো ওর এই ভাই মানে শোনার জন্য সব কিছু করে। দোকান তো বন্ধ থাকেই। আচ্ছা, ভাই এসে দরজায় টোকা দেয়, মা ডাকছে, কাল সকালে মন্দিরে যাবি, খেয়াল আছে তো? কেচোর ভাই ভিতর থেকে কেচো খিস্তি করে, ওকে যেতে বলে। গান চলছে, গান চলতে থাকে। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। মোবাইলে চলছে। রাত শেষ হয় এইভাবেই, যেরকম হয় এই রাতগুলো শেষ। পরের দিন ভোর, একটা ডাবল বেডরুম সাজানো। তৃণা ঘুমাচ্ছে। পাশের বেডটি থেকে আহানা ওঠে। তৃণাকে ধন্যবাদ জানানোর সুযোগটুকু কাল হয়নি। অনেক রাতে ফিরেছে সে। একটা ছোট বারান্দা, বেশ কিছু ফুলের গাছের সাথে পাতাবাহার আর একটা রাধাচূড়ার গাছ দেখতে পাওয়া যাচ্ছে গেটের বাইরে। এই অবশ্যই আহানা বেডের পাশে একটা ছবি, তৃণা আর বোধহয় সেই মেয়েটি যে আগে ছিল। জানলা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যায়। বৃষ্টির পর ভোরবেলা মাটির সোদা গন্ধ। আহানার অভিব্যক্তিতে বোঝা যায় ওর বাড়ির কথা মনে পড়ছে। এতদিন কলকাতার হোস্টেলে থাকার পর এই জায়গাটা অবশেষে ওর পছন্দ হলো। তৃণার ঘুম ভাঙে। গুড মর্নিং, সুপ্রভাত। কাল তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই আর তোমায় আচ্ছা, আমি চা খাই না কফি খাই, তুমি যদি না 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 আমি বানাচ্ছি। আমারও কফি খাওয়াই মানে কফি খাওয়ার অভ্যাসই আছে, তবে হোস্টেল থেকে। বারান্দায় দুটো কেনের চেয়ারে বসে কফির কাপ হাতে কথা বলে চলেছে তৃণা এবং আহানা। আহানার শান্ত স্বভাব প্রকাশ পায় এই কথোপকথন দৃশ্যে। জেলা সদর মিটিংয়ে যেতে হবে, তাই তৃণা তাড়াতাড়ি তৈরি হয়। আহানার জন্য একটা মূল দায়িত্ব আজ ওপিডি সামলানো, অর্থাৎ আউটডোর পেশেন্ট সামলানো। প্রথম দিন তবে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সহজ থাকবে। সহজ মানে ওদের কলিগ সহজ সহজ থাকবে। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বার তিনেক বলে ফেলেছে তৃণা। আহানা হাসে, মানে আহানা হেসে ফেলে ভালো ছেলে ভালো ছেলে শুনে। কাট্টু ক্লাবের ঘর, ক্লাবের রুমে সোনা, ঝন্টু মন্টু আরও খান দশেক বসে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। ওরা ওরা কি একটা রিহার্সাল করছে, মোটামুটি বোঝা যায়। আচ্ছা, কাট্টু রিক্সা চেপে কোয়ার্টার থেকে হাসপাতালের পথে আহানা যাচ্ছে। গ্রাম না হলেও এই জায়গায় ভৌগোলিক অবস্থান অনেকটাই ওই দেশের মতন। ওই দেশ বলতে আহানার দেশ। প্রসঙ্গক্রমে বলা উচিত আহানা বাংলাদেশ থেকে এসছে, সুতরাং সেই জন্যই ওই দেশ বললাম। আমরা তো ভাগ করে নিয়েছি দুর্ভাগ্যবশত। যাই হোক,
এভাবে মনে হয় গল্প বলতে নেই, হ্যাঁ, মজাটা নষ্ট হয়। হ্যাঁ, তো রিক্সা করে চলেছে আহানা, এবং আহানার মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের কথা, এবং আমরা দেখি আহানার ভিজুয়াল দিয়ে বাংলাদেশের একটি চিত্র। এটা বিশাল বাড়ির বসার ঘর, বেশ রাশভারী একজন মধ্যবয়স্ক পুরুষ গম্ভীর হয়ে বসে আছেন। আহানা ওর না ওর মা, আহানা এবং ওর আহানা মোবাইল ঘাটছে, ওর মা পাইচারি করছে, আহানা মোবাইল ঘাটছে এবং ওর মা পাইচারি করতে করতে বলে চলেছেন, ডাক্তার হওয়ার জন্য সব চেষ্টাই যখন বৃথা হতে চলেছে, এত খরচ করে আবার লাভটা কি? এই আহানার বয়স কম, পরনে জিন্স, টি শার্ট, এবং ওর সাথে পরে একটি ছেলে, যার সাথে ওর সম্পর্কে, আচ্ছা, ওর সম্পর্কের কথা জেনে গেছে বাবা মা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আহানা পড়াশুনোর ক্ষেত্রে এইটা বাংলাদেশের একটি চিত্র, যেখানে আহানার বাড়িতে একটি সিচুয়েশন রাইজ করেছে, যেখানে আহানা ডাক্তারি পড়ছিল, ইন দ্য মিন টাইম ভালোবাসা প্রেম ঘটিত ব্যাপারে ওই অ্যাডোলেসেন্ট এজে পড়াশোনাটা মোটামুটি গোল্লায় গেছে, এবং সেই নিয়ে বাবা খুবই রেগে আছেন। আহানাও রাগে ফুঁসছে, এক অন্য আহানা, সে সিদ্ধার্থকে ভালোবাসে। আবার এবং আব্বার সামনে, অর্থাৎ বাবা আব্বার সামনে এমন কথা বলার সাহস দেখানোর অপরাধ সে করেও ফেলেছে। মা এসে একটা শটান থাপ্পড় মারে, কলকাতার মেডিকেল কলেজে পড়তে যাবে সে, তার জন্য মামার সাথে আজই কথা বলতে যাচ্ছে রুমেলা, আহানার মা। অর্থাৎ তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে সে আর থাকছে না। আহানাদের বাড়ি শিক্ষিত অভিজাত পরিবার। ডক্টর রঞ্জন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের হেড করেন, অর্থাৎ হেড অফ সোশিওলজি। তার সম্মান, পরিবারের সম্মান সব নির্ভর করছে আহানার ওপর। 18 বছরের অনভিজ্ঞ চাহিদাগুলো কাঁচের স্বর্গের মতন। বড়লোক ব্যবসাদারের ছেলে সিদ্ধার্থ রায়, আর হিন্দু পরিবারের যে তার শাদী হবে না এ কথা, তবে হ্যাঁ, হিন্দু পরিবারে যে তার শাদী হবে না এ কথা তেমন নয়, কিন্তু ওই রাজনৈতিক পরিবারের কুখ্যাতি ঢাকা বাংলাদেশের সবাই জানে। তো এইটা হলো আহানার বাবা ডক্টর চৌধুরীর একটা মূল আপত্তির কারণ। শুধু ব্যবসায়ী পরিবার নয় বা শিক্ষা নয়, তাদের রাজনৈতিক মতবিরোধ বা তাদের বলা ভালো কুখ্যাতি, ওই রায় পরিবারের কুখ্যাতির কথা সবাই জানে। সুতরাং বাবা মা আহানাকে কলকাতায় পাঠাবেন। এটাই অন্তিম সিদ্ধান্ত। আহানা উঠে বেরিয়ে যায়। এই আলোচনাটা শেষ হয় ওই দিন। আমরা আবার দেখি আহানাকে ব্যাক টু ওই গ্রামের রাস্তায়, রিক্সাতে। আহানা রিক্সা করে যাচ্ছে, মফস্বলের রাস্তা ধরে। কিছু বাচ্চা ছেলে দৌড়ে যায় পাশ দিয়ে। একটি টোটো গাড়িতে করে একটা অ্যানাউন্সমেন্ট চলছে, এবং তাই সেই গাড়িটি ধাওয়া করে বাচ্চাগুলো দৌড়াচ্ছে। সেই গাড়ির আপাদমস্তক সাজানো এবং তার সামনে চোং লাগানো। চোঙে ঘোষণা বাজছে, আগামী 8ই মে 25শে বৈশাখের দিন সন্দেশখালী হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে জমজমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। গান, নাটক, ম্যাজিক শো, আর সেই জাদুকর বাদর সোনার খেলা।
যার খেলা দেখার জন্য বাচ্চা বুড়ো সবাই উন্মাদনায় পাগল হয়ে, মানে উন্মাদনায় রয়েছে, এবং টিকিট মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। তো এই অ্যানাউন্সমেন্ট চলছে এবং বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। শেষে শোনা যায় পরিকল্পনা ও সহযোগিতায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধানের সন্দেশখালি টোটোটি চলে যায়। আচ্ছা, ব্যাক ক্যামেরা শটে, ব্যাক ক্যামেরা বলতে এখানে টেকনিক্যালি আর কি, মানে যখন টোটো চলে যাচ্ছে আহানার তো রিক্সায়, তো আহানার পিওভিতে আমরা পয়েন্ট অফ ভিউ শটে ব্যাক ক্যামেরাতে দেখি টোটোর পিছনে সোনা ও তার সঙ্গীদের একটি আর্ট ওয়ার্ক গোছের পোস্টার লাগানো। হ্যাঁ, পোস্টার লাগানো রয়েছে। যাই হোক, তো আহানা সামহাও ওই বাংলাদেশ থেকে আবার ফিরে এসে, মানে বাংলাদেশের কথাগুলো মনে পড়ছিল। ইন দ্য মিন টাইম একটা অ্যানাউন্সমেন্ট চলছে, বাচ্চাগুলো দৌড়ে যাচ্ছে, সাডেনলি শোনা যায় আগামী 25শে বৈশাখ একটা অনুষ্ঠান হতে চলেছে, সেখানে নানাবিধ অনুষ্ঠান হবে এবং বাদর খেলা দেখাবে একটি মানুষ বলে বেরিয়ে যায়। একটা শাটল ওয়ে অফ চেঞ্জ আর কি খেলে যায় আর কি আহানার মস্তিষ্কে, বিন্দুমাত্র বলা যেতে পারে। স্বাস্থ্যকেন্দ্রে পেশেন্টের বেশ ভিড়, সহজকে সহযোগিতা করে চলেছে আহানা, এবং এইভাবেই বেশ কিছুটা সময় কাটে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল, রেলওয়ে প্ল্যাটফর্ম, বৃষ্টি পড়ছে, লোকজন কম। সোনা আপন মনে একটি ছোট ডায়েরিতে নোট করছে কিছু। ঝন্টু মন্টু নিজেদের খেলায় মত্ত। আচ্ছা, ঝন্টু মন্টু মানে কিন্তু সোনার দুটি সাকরেদ, দুটি বাদর বাচ্চা। হ্যাঁ, দুটি বাদর, হ্যাঁ, একটি ঝন্টু একটি মন্টু। হ্যাঁ, ঝন্টু মন্টুরও আবার মানে ব্যাপার আছে আর কি, মানে নর্থ পোল সাউথ পোল গোছের আর কি ঝন্টু মন্টু। ঝন্টুরা মানে ওরা নিজেদের খেলায় মত্ত, হাবি জাবি যা ইচ্ছা করছে। ট্রেন চলে আসে, ট্রেন চলে যায়। কাকদ্বীপ বাজারে যেতে হবে, কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে। ওখান থেকে কেচোর ডিমান্ড, মানে স্পেশাল ডিমান্ডের, আজকে স্পেশাল ডিমান্ড আছে সামনে, যেহেতু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিছু আগাম এসছে, তো স্পেশাল বোতলটাও নিয়ে যেতে হবে। এই কদিন কেচো প্রায় প্রতিদিনই একটু বেশি নেশা হলেই সোনাকে বিয়ের প্রস্তাব দেয়, মানে বিয়ে করার প্রস্তাব দেয়, কোট আনকোট সেটেল হতে বলে আর কি। একটা ওয়াইড শটে আমরা দেখি রেল লাইন টপকে আহানা প্ল্যাটফর্মে ওঠে, অর্থাৎ রেল লাইন টপকে, ওভারব্রিজ টপকে নয়, রেল লাইন টপকে। তাকে প্রথম লক্ষ্য করে মন্টু। মন্টুর স্বভাব শান্ত, সে ঝন্টুর থেকে অনেকটাই ধীর স্থির, আর সোনার অন্তরের খবর সে একটু বেশি রাখে। তো মন্টু অবজার্ভ করছে, এমনটাই বোঝা যাচ্ছে যে আহানা মানে এই মানুষটা রেল লাইন টপকে প্ল্যাটফর্মে আসে। সোনা লিখছিল নিজের মতন ছোট নাই নোটবুকটাতে। মন্টু এসে সোনাকে খুঁচিয়ে ও দৃষ্টি ফেরায় আহানার দিকে। এগুলো মন্টুর স্বভাব, মানে ও এটা করবেই। ইন্টারেস্টিং কিছু দেখতে পেলে, ইন্টারেস্টিং খাবার দেখতে পেলে, ইন্টারেস্টিং খাবার দেখতে পেলে বা ইন্টারেস্টিং মানুষ দেখতে পেলে, এগুলো মন্টু করেই থাকে। ও মনে করে অবজারভেশন করা এবং ওর
গুরু তথা ম্যাজিশিয়ান সোনাকে এইভাবেই ও সবসময় তার সাহায্য করে থাকে সাকরেতগিরিতে। সো খুঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করছে আহানার দিকে। আহানা একটি জলের বোতল কিনছিল পাশের দোকানটি থেকে, প্ল্যাটফর্মে যেন দোকান থাকে। সোনা ওকে দেখে তাকায়, চোখ ঘুরিয়ে নেয়। আহানা জল কিনে বসবে কোথায় ভাবতে গিয়ে সোনাকে লক্ষ্য করে। বৃষ্টি পড়ে চলেছে, হালকা বৃষ্টি পড়ে চলেছে। আহানা এসে পাশের বেঞ্চটায় বসে। ঝন্টুকে ধরে রেখেছে মন্টু, যাতে আজ আবারও না কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে। একে ঝন্টু, তার উপরে সোনার মুখচোরা স্বভাব। যাই হোক, কিছুক্ষণ পর, অর্থাৎ কিছুক্ষণ সাইলেন্স বলা যেতে পারে, মানে এসে বসলো। বসে ডেফিনেটলি ব্যাগটা ঠিক করেছে। ইতিমধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে কোনো একটা মন্টু আর ঝন্টুর মধ্যে একটা টানাটানি চলছে। মানে ঝন্টু দেখেছে পাশে অন্য একজন এসে বসেছে, হ্যাঁ, ঝন্টু এবার ওখানে একটু যাবে আর মন্টু ওকে আটকাবে। কারণ মন্টু জানে ঝন্টু ওখানে গেলে মন্টু যেটা চাইছে সেটা হবে না। অর্থাৎ যদি সোনাকে একটু একটু এগোনো যায়, মানে মানুষের মতন করে মানুষ হিসাবে একটু এগোনো যায়, তাহলে ওই ঝন্টু নামক বাঁদরটি সেটা করতে দেবে না, আগেই খেচে গুন্ডুস করে ফেলবে। তো বিষয়টা এরকম। আহানেই কথা শুরু করে, এক্সকিউজ মি। একবার সোনা তখনও লিখছিল, এক্সকিউজ মি। সোনা তাকায়, নিষ্পলক কিছুটা। আপনারা, মানে আপনাদের পোস্টার দেখলাম অনুষ্ঠানের, ওই স্কুলের বার্ষিক। ও নমস্কার, আমি আহানা রুমেলা চৌধুরী। হাত জোর করে নমস্কার করে সোনা, নমস্কার করে মন্টু। হেসে ফেলে আহানা। ওরা যে আপনাদের সাথে সেদিন বুঝতে পারিনি। হ্যাঁ, ওরাই থাকে, আমার বন্ধু সাকরেত। আপনি কি সন্দেশখালিতে? জি, আমি সদর হাসপাতালে এই 2 দিন হলো নিয়োগ হয়েছি অ্যাজ জুনিয়র ডক্টর। মন্টু অ্যাজ গুড জেস্টার একটা নাড়ুর প্যাকেট নিয়ে আহানার হাতে দেয়। আহানা একটু ইতস্তত করেই সেটা নেয়। ওর নাম মন্টু। আর ওই যে দেখছেন ও ঝন্টুর এক্সপ্রেশন পড়লে দৌড়ে গিয়ে সেই নাড়ুর প্যাকেটটা সে কিনে নেবে। মানে ঝন্টুর এই এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন ও নাড়ুর প্যাকেটটা গেছে এবং পরক্ষণে ওরা নিয়ে নিজের কাছে নিয়ে নেবে। আহানা থ্যাংক ইউ বলে মন্টুকে। মন্টু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, আহানা হ্যান্ডশেক করে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ভেবেছি। এগেন দ্য ভেরি ওয়ান অফ মাই ফেভারিট অজীব দাস্তা হ্যাঁ এই হ্যান্ডশেক করার মোমেন্টটাতে। আচ্ছা, সোনার ফোনে রিংটোনটা আসে, মানে বেসিক্যালি সোনার ফোনেই এটা রিংটোন, কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক যদিও, মানে ওরা হ্যান্ডশেক যখন করছে তখন সোনার ফোনেই রিংটোনটা বাজে, অজীব দাস্তা হ্যাঁ। সোনা ফোনটা ধরে, ট্রেন ঢুকছে স্টেশনে, কাঁধে ঝোলা দুটো নিয়ে ঝন্টুকে নিয়ে সোনা উঠে দাঁড়িয়েছে। আহানাও কাকদ্বীপ বাজারে যাবে, কিছু জিনিস কিনবে। চলুন, আমিও কাকদ্বীপেই নামবো। ইতিমধ্যে ওদের কথা হয়েছে টুকটাক, উচ্চ রাখলাম আর কি, যেটা কোন দিকে যাচ্ছে, কাকদ্বীপ যাচ্ছে। মানে কাকদ্বীপ হয়েই তো ফিরবে, তো কাকদ্বীপ বাজারে যাওয়ার আছে ন্যাচারালি, তো ওখানে নামবে। ট্রেনের কামরায় বসার পর, মানে ট্রেনের কামরা বেশ খালি এই সময়টাতে, হ্যাঁ, কারণ দুপুরবেলা ফিরতি সময় এখানে লোকজন খুব একটা থাকে না মানে ট্রেনে। তো জানলার একটি সিট দখল করেছে ঝন্টু, পাশে সোনা, উল্টো দিকে আহানা এবং তার পাশে মন্টু বসে। আহানার পরনে কুর্তা ও জিন্স।
পায়ে স্নিকার, কিন্তু ওর কথার টানে, অবশ্যই বাংলাদেশি টান, তা আগের দিন থেকেই সোনার কানে বাজছে। আচ্ছা, এবার এই ব্যাক স্টোরিটা খুব একটা ব্যাক স্টোরি না হলেও যেটা বলা ছিল সেটা হলো, একদম শুরুতে আমি বলেছিলাম যে গল্পটা যখন শুরু হয়, কেচোকে গিয়ে সোনা জানায় যে সে আজকে একজন অপরিচিতাকে দেখেছে, দেখে তার ভালো লেগেছে, মানে ভালো লেগেছে কিনা জানি না, বাট কেমন যেন একটা লেগেছে, মানে তার চোখে কি যেন একটা ছিল। হ্যাঁ, ওই স্টেশন চত্বরের ভিড়ের মধ্যেই দেখেছে, এবং এক পলক দেখে ওর সাথে ঝন্টু মন্টু। হ্যাঁ, এবং কেন জানি না সে লেডিস কামরায় না উঠে জেনারেল কামরাতে উঠলো, এবং তারপরে আবার নেমেও গেল, আর ও চুপ করে রইল। তো ওইটা শুনেই কেঁচো বলেছিল যে ভাই তোর কিছু হবে না, তুই এইভাবে ভাবিস না, হ্যাঁ, আর যদি ভাবিস তাহলে এগোতে হবে। মানে কেঁচো যেভাবে কথা বলে, বিশেষ করে মালের ঘরে। যাই হোক, সো এগেন কামিং ব্যাক টু স্টেশন, মানে ট্রেন। এই দিন তাহানার পরনে কুর্তা, জিন্স, পায়ে স্নিকার, কিন্তু ওর কথার টানে বাংলাদেশি টান। তা আগের দিন থেকেই সোনার কানে বাজছে। আহানা সোনার ব্যাগটা লক্ষ্য করে, তাতে চেয়ের একটা ছবি রয়েছে। চেয়ে ঘুরে একটা ছবি, ছোট একটা ছবি ওর সোনার যে ব্যাগটা, সাইড ব্যাগ, সেখানে আছে। আপনি কি করেন? ট্রেন চলছে নিজের গতিতে, বৃষ্টির ছিটে ফোটা আহানার মুখে, ওর চোখের কাজল, নাকের নথ, এবং অদ্ভুত মায়াবী দুটো চোখ। সোনা এতক্ষণ ধরে সাহস জুড়িয়ে সেই চোখ, মানে সেই দৃষ্টিটা দিকেই তাকিয়েছিল যতক্ষণ কথা বলছিল। মানে বোঝা যায় যে সোনা আহানাকেই দেখছে, খুব ডিরেক্টলি না হলো। তো এই প্রশ্নগুলো যখন আসতে থাকে, ন্যাচারালি চোখে চোখ পড়ে। তো সোনা চোখে চোখ রেখেই বলে, খেলা দেখাই, খেলা দেখাই, ইন্টিমেট থিয়েটার। যদিও এইসব প্রাদেশিক শব্দ গ্রাম বাংলায় চলে না, ওরা আমায় চেনে, অন্যভাবে, ওদের মতন করে। আমি সেই মতন করেই গড়ে নিয়েছি আমার এই ছোট্ট গ্রুপ, মানে ইন্টিমেট থিয়েটার, যেখানে ঝন্টু মন্টু, আমি, এবং মাঝে মাঝে আরও দু একজন সাকরেত জুটে যায়। তো আমরা সেইভাবে গল্প বলি, খেলা দেখাই, ম্যাজিক। বলতে বলতে আহানা বলে, ইন্টিমেট থিয়েটার আমি দেখেছি বাংলাদেশে, ঢাকাতে। আমার আব্বা ঢাকা থিয়েটার ফাউন্ডেশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেই সূত্রে অনেক ছোটবেলা থেকেই গ্রুপ থিয়েটারও দেখেছি। সোনার এতদিনের কলকাতার জীবন, গ্রাম ও বিভিন্ন গঞ্জে ঘুরছে, আচ্ছা সরি, সোনার এতদিনের কলকাতার জীবন, গ্রাম ও আর তার আশেপাশে খুঁজে নিজের আর্ট ফর্মকে দেখানো, টুকটাক অন্য শহরে যাওয়া, আর নিজের জগতে এই দমকা হাওয়াটা বেশ যেন একটা ধাক্কা দিতে ক্রমাগত। ওকে, ওকে, এই জায়গাটা একটু অগোছালোভাবে লেখা রয়েছে, যদিও বিষয়টা হলো সোনার এতদিনের যে জীবন, সেখানে বিভিন্ন জায়গায় ও এই খেলা দেখিয়ে বেরিয়েছে। কলকাতা শহর থেকে এই গ্রামটিতে আসা, যে গ্রামের নাম আমি দিইনি, ঠিক করিনি, যে কোনো কিছু নাম হতে পারে। তো সেই গ্রামে, মূলত গ্রাম বলতে মফস্বল, হ্যাঁ, যেখানে অবশ্যই সকল ব্যবস্থা আছে, মানে ওরকম পাড়াগাঁ নয়। তো সেখানে
বিভিন্ন সদরে ঘুরে, স্কুলে বা ফাংশানে, হ্যাঁ, ক্লাবে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে, হ্যাঁ, ওর যা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো মধ্যে দিয়ে কোথাও যেন একটা দমকা হাওয়া চলে এসেছে হঠাৎ এই আগের দিন এবং আজকে ওর জীবনে। এবং এই দমকা হাওয়াটা বেশ একটা ধাক্কা দিচ্ছে ক্রমাগত। আহানা জানলার দিকে দেখে, ট্রেন দাঁড়িয়েছে একটি স্টেশনে, চা কফি ভিড়ে যাচ্ছে, ফেরিওয়ালার হাঁকছে। আহানা ডাক দেয়, একটি কম বয়সী ছেলে এগিয়ে এলেই, হ্যাঁ দিদি, কফি হবে? হ্যাঁ দিদি। একটি ব্ল্যাক কফি আপনি? সোনার দিকে তাকিয়ে, না না। ঝন্টু হাত তোলে। সোনা এসে ওই ছেলেটিকে বলে, ভাই দিদির একটি কফি আর একটা লেবু চা দাও, চিনি ছাড়া। বৃষ্টি এখনও হালকা পড়ছে। ঝন্টু নিজের মাথা মুছছে একটা রুমাল দিয়ে। এই ওদের যেরকম ঝোলা টোলা থাকে তার মধ্যে একটা সাদা কাপড়, ঝন্টু নিজের মাথাটা নিজেই মুছছে। মানে অফকোর্স, হ্যাঁ। তো ওর অ্যাক্টিভিটিসগুলো খুব মজার আর কি, মানে ওইগুলো করতেই থাকে। মানে আমরা এই যে এত কনভারসেশন আলোচনা হচ্ছে, প্যারালালি আমরা ঝন্টু মন্টুকে দেখছি, বিশেষ করে ঝন্টুকে দেখে যাচ্ছি ঝন্টু নিজের মতন করে একটা অ্যাক্ট করে চলেছে, যেরকম থিয়েটারের স্টেজে আমরা দেখি। কফিটা আহানার হাতে আসে, চায়ের ভাতটা বাড়িয়ে দিতে গেলে আহানা অন্য হাতটা বাড়ানোর আগেই ঝন্টু হাত বাড়িয়ে লেবু চাটা নিয়ে নেয় আহানার হাত থেকে। ঝন্টুর দিকে তাকিয়ে ওকে চিয়ার্স করে। ঝন্টুও কাপ তুলে চিয়ার্স করে। তো দুজনেই হাসে, শোনা স্বাভাবিকভাবে। আচ্ছা, কাকদ্বীপ বাজার ট্রেন ঢুকেছে, বেশ বড় সড়ো একটি মুদির দোকান, মুদি সামগ্রীর দোকান, এবং তার পাশে একটা দশকর্মার ভাণ্ডার, সেটিও বেশ বড়। এটি আচ্ছা, এই সময় বাজারের লোকজন থাকে, কিন্তু আজ ওই বৃষ্টি বাদলার জন্য একটু খরিদ্দার কম, মানে এই ভিড়টা একটু কম। আদারওয়াইজ কাকদ্বীপ বাজার মানে ভরপুর লোকজন আর কি। যাই হোক, সো রেডিওতে FM-এ আবার একটা রেডিও মির্চি চলছে, ট্রাফিক, আচ্ছা, মেন রোডে গাড়ি ঘোড়া ট্রাফিক অপারেট হচ্ছে। ওরা ওই দোকান দুটোর দিকে যায়। দোকানের মানে পরপর যে দুটো দোকান, দোকানে বসা বয়স্ক মানুষটি অর্থাৎ মালিক সোনার বেশ পরিচিত, তা তাদের কথাবার্তাতে বোঝা যায়। আহানার মোবাইলে একটা লিস্ট, সোনা ওকে একটা মোড়া দিয়ে বসতে বলে। ধন্যবাদ। বয়স্ক ভদ্রলোক কথা বলে, দিদিভাই কি আমাদের এখানে নতুন এলেন? জি জি ভাইজান, চাচা আমি সন্দেশখালিতে পোস্টেড, কিছু ঘরের মাসকাবাড়ির লাগতো। সোনা চোখের ইশারায় মোবাইলের লিস্টটা ওকে দেখাতে বলে। আহানাকে চোখের ইশারায় মোবাইলের লিস্টটাই দেখাতে বলে। আহানা ফোনটা এগিয়ে দেয় ভদ্রলোক মিশুকে। আহানার কথার টানে নিজের মাটির গন্ধ পাচ্ছেন। বাংলাদেশ, খুলনা, যশোর নিয়ে কথা শুরু হয় ইতিমধ্যেই, মানে যা যা হয় আর কি। হ্যাঁ, ওই লিস্ট দেখাতে দেখাতেই, হ্যাঁ, দেশের কথা, মাটির কথা শুরু হয় এভাবে। শোনার সামনে মোটামুটি দাঁড়িয়ে ওই একটা বেশ ভালো রকম অবজারভারের কাজ করছে। বৃষ্টি বাড়ে। মন্টু ঝন্টু তড়িঘড়ি করে ঝোলা সমেত দোকানের ভিতরে ঢুকে পড়ে। রেডিওতে গান বাজছে। এই সময় গানটা বাজছে, আজ মৌসম বড়া বেঈমান হ্যাঁ। আমি না গানটা গেয়ে শোনাতে পারি না, মানে খুব একটা, হ্যাঁ, সুতরাং ওই কবিতার মতনই বলে দিলাম, আজ মৌসম বড়া বেঈমান হ্যাঁ।
দোকানের কাজ করে একটি ছেলে। সে ত্রিপলটা টেনে দেয় বাঁশের সাপোর্ট দিয়ে সামনে। আহানাকে মোড়াটা নিয়ে একটু ঢুকে বসতে বলে। সোনা এতক্ষণ দাঁড়িয়েছিল। আহানা ওর দিকে তাকাতেই, চা খাবেন? চা চলবে এখানে, ঠিক কফিটা আলবাত। বসুন। এবার ব্যানার্জিদা, আপনার চিনি ছাড়া তো? ব্যানার্জিদা হাতের জেস্চারে খুব সামান্যভাবে সেটা বুঝিয়ে দেয়। সোনা হেসে বেরিয়ে যায় চা আনতে। ব্যানার্জিদা কথা বলছে, আহানা শুনছে আর মন্টু ঝন্টুর কার্যকলাপও অবজার্ভ করছে। মন্টু একটা একটা করে জিনিস যতবার গোছাচ্ছে, র্যাকে রাখছে, ঝন্টু ঠিক ততবারই সেই জিনিসগুলো আবার গুলিয়ে দিচ্ছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকশন চলছে। এটা চলতেই থাকে। দোকানের ছেলেটি মোবাইলে কিছু একটা ঘেটে চলেছে। সে ঝন্টু মন্টুর ব্যাপারে মোটামুটি ওয়াকিবহাল এবং খুব একটা ইয়ে নয়, ওয়ারিড নয়। তো ব্যাকগ্রাউন্ড অ্যাকশানে এই তিনটে মানুষ এইভাবেই, এবং সামনে বসে ব্যানার্জিদা, আহানা। এতক্ষণের সংলাপে আহানার পরিচয়, তার পরিবার, বাংলাদেশ থেকে কলকাতার হস্টেল এবং সেখান থেকে মেডিকেল কলেজ, সব মোটামুটি ব্যানার্জিদা জেনে নিয়েছেন। মানে ব্যানার্জিদা মানুষটাই এরকম আর কি, মিশুকে মানুষ, এবং ওই আর কি বলে দেশের মানে কি বলে, মানে মেয়ে আর কি। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসা একটি মেয়ে, তার সম্বন্ধে তো জানতেই হবে তাকে। এবং যা হয় মানে মফস্বলেও আজকেও এই সময়ে পুরনো মানুষরা হয়তো এরকমই হন। তারা একটু আড্ডা দেন, তারা কথা বলেন, মোবাইলের মধ্যে ঢুকে সবসময় বুড়ো আঙুল ব্যস্ত রাখেন না। যাই হোক, তো ওনার সাথে তো আপনাদের অনেক দিনের আলাপ না? আহানা জিজ্ঞেস করে, কে? ওই যে মানে শোনা বলতে গেলে তখন ইতস্তত হয়ে যায়। হ্যাঁ, কে? সামন্তক? আহানার চোখের এক্সপ্রেশনটা একটু পাল্টায়। শোনা? হ্যাঁ হ্যাঁ, শোনা। ওর ভালো নাম সামন্তক, বামনের বেটা। কিন্তু ওই বাঁদর খেলাতে মেতে থাকে। তবে তার থেকে ওর পরিচিতি, বা বলা হলে সুপরিচিতি হলো বাঁদর সোনা বলেই। ব্যানার্জি এবার নিজেই বলতে থাকে, তিনি সোনার বাবার খুবই কাছের মানুষ ছিলেন। ভট্টাচার্য মশাই সারা জীবন এই কাকদ্বীপের স্টেশনের ক্যান্টিনে কাজ করেছেন। বিকেলের পর আমরা এই চায়ের দোকানেই আড্ডা মারতাম। ওর স্ত্রী মানে সোনার মা অনেক কম বয়সে, মানে অনেক কম বয়সে মারা যান। সোনার বয়স তখন প্রায় 7-8। সেই থেকেই চিনি ওকে। বাবার হাত ধরে আসতো। কি খাসা গানের গলা, ছবি আঁকতো খুব ভালো। তবে ওর গল্প বলার একটা আশ্চর্য প্রতিভা ছিল। আমি তো ভট্টাচার্য খুড়োকে প্রায়ই বলতাম যে আপনার ছেলেকে মানে আপনার ছেলের স্রোতে গা ভাসাতে কিন্তু আসেনি। ওর মধ্যে একটা প্রতিভা আছে, ও অনেক দূর যাবে। ওকে এবং ওর বোনকে জেলা স্কুলে পড়িয়ে ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কলকাতায় বা ওই ভালো মিশনে পাঠান। তারপরই তো সোনা নরেন্দ্রপুরে ক্লাস 4 ভর্তি হয়, কলকাতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। মনা যদিও জেলা স্কুল থেকেই পড়াশোনা করেছে। মনা মানে সোনার বোন। কিন্তু সিরিয়াস ছিল মনা, মাকে দেখেনি তো, তাই সেই গাইনির রোগে মারা যাওয়া মায়ের গল্প, দুঃখ, ওই সময় এত লাজ লজ্জা এইসব নিয়ে মনা নিজের চেষ্টায় ডাক্তারিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়। সোনা পড়াশোনা স্কুল ফাইনাল অবধি করে এবং সেটা খুব ভালোভাবে করে। ভট্টাচার্যের ক্যান্সার ধরা পড়ে ইতিমধ্যে, মাস 6 মধ্যেই তিনি চলে যান। তখন স্কুল ফাইনাল।
মানে আগের কথা হলো এটা। সোনা স্কুল ফাইনাল, বাবা চলে গেলেন। সোনা ট্রেনে হকারি করতে শুরু করলো, কাগজ দিত। নাটক করতে ভালো লাগতো বলে বিভিন্ন দলে খেপ খাটতো, এবং ওই যা হয় আর কি, হ্যাঁ, অভিনয় করতে করতে বোনকে পড়িয়েছে। বোনের পড়াশোনাটা থামিনি, ওর ওর ইচ্ছা এবং যে স্বপ্ন আর কি, বোনের ডাক্তার হওয়ার, সেই স্বপ্নের খোরাক জোগানোর জন্য যা পেরেছে করেছে। ট্রেনে হকারি, কাগজ বিক্রি, পরবর্তীকালে পথনাটিকা। পথনাটিকা বলতে ওই আমরা যেভাবে গ্রামেগঞ্জে দেখি আর কি, কখনো কখনো কোনো কোনো সোশ্যাল কজের জন্য নুক্কড় নাটক হয়, পঞ্চায়েতের তরফ থেকে করা হয়, তো সেখানে তখন কিছুটা সোনাকে পরিচিতি দেওয়া হয়েছে, তো সোনার ডাক পড়তো। তারপর কিভাবে একদিন ও না এই ট্রেনের মধ্যেই ঝন্টু মন্টুকে পেয়ে গেল, মানে সেটাও একটা মজার বিষয় আর কি, মজার ঘটনা। হ্যাঁ, ট্রেনেই ও আবিষ্কার করে ঝন্টু মন্টুকে। ঝন্টু মন্টু একে অপরের সাথে ছিল, অনাথ তো বলবো না, হ্যাঁ, কিন্তু দুজনে তো। ঝন্টু মন্টুরও হয়তো সোনাকে দরকার ছিল, সোনারও দরকার ছিল ওরকম একজন, মানে ওরকম দুজন সাকরেদ বা বলা ভালো টিম মেম্বার। সোনা যেদিন প্রথম ওদের বাড়ি নিয়ে এলো, আমি আর আমার স্ত্রী একটু চিন্তাই করেছিলাম। পরে অবশ্য ঝন্টু ও মন্টু ওর জীবন হয়ে উঠেছে। আর এখন তো বাদর সোনা বলতে এই মানে এই দক্ষিণ অঞ্চলের এক ডাকে সবাই চেনে। বারুইপুর থেকে নামখানা, বালিগঞ্জ থেকে উত্তরপাড়া, এমনকি এই তো গত শীতে বেনারসেও একটা ওটা শো করে এসেছে। আচ্ছা, সো ওরা এখন বেশ পপুলার এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ম্যানেজারও মোটামুটি এই আধা ঘন্টাও হয়নি, মোটামুটি 15 মিনিট, আমি একটু বাড়িয়ে বললাম, মোটামুটি যতটা পারা যায় বলে দিয়েছে আর কি, ওর হিস্ট্রি, প্রেজেন্ট। বেনারসে শো করে এলো এই পুজোতে, এবং আবার আগামী পুজোতে দিল্লি যাবার কথা। ভগবানের আশীর্বাদে কথা শেষ হয়নি, সোনা চা নিয়ে চলে এসেছে। রেডিওতে তখন নব চেঞ্জ করছো মন্টু ব্যাকগ্রাউন্ডে, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে তখন আবার একটা নতুন গান চলে আসে, তেরা মুঝসে হ্যাঁ পেহলে কানাতা কোই ইউ হি নেহি দিল। যাই হোক, তো ধন্যবাদ। আহানা বলে ধন্যবাদ। আহানার চোখে শোনার জন্য একটা সম্মান, মানে সম্মোহিত সম্মান বলতে যেটা বোঝায়, এবং একটা অসামান্য হাসি, এটা আমরা ক্লোজ শটে লক্ষ্য করি। অর্থাৎ যে আহানা সাথে আলাপ হয় একটি ছেলে, যাকে আপাতত দৃষ্টিতে দেখলে দুটি বাঁদর নিয়ে ঘুরছে বা বাঁদর খেলা দেখায়, এটা বিশ্বাস অবিশ্বাসের কথা শুধু নয়, প্রশ্ন থাকে একটা, যে আচ্ছা মানে বাঁদর খেলা তো দেখায়, আর কি করে, বা সত্যি কি আরও কিছু করে, এরকম একটা প্রশ্ন কিন্তু আহানারও মনে হয়েছিল প্রথম দিন। প্রথম দিন কোনো কথা হয়নি। প্রথম দিনের পরে কিভাবে যেন এই আজকের দিনটা চলে এসেছে। এই দুপুর থেকে বিকেল, অল্প বৃষ্টি, ট্রেন, সেখান থেকে আলাপ, ঝন্টু মন্টুর সাথে আলাপ, সোনার সাথে কথা, মুখচোরা। সোনা এখন মানে আপাতত দৃষ্টিতে সোনা একটু মুখচোরাই, মানে এক্সট্রোভার্টি, যতই একটু গল্প বলিয়ে হোক না কেন, এন্টারটেইনার ডেফিনেটলি, বাট ব্যক্তি সোনা, বিশেষ করে মহিলাদের সাথে, মানে মহিলা বন্ধুদের সাথে ওর সেই অর্থে তো আলাপ খুব একটা কোনো দিনই হয়ে ওঠেনি। হ্যাঁ,
ওই বোনের বন্ধুরা তো ঠিক আছে, মানে ওই অবধি আর কি। কিন্তু সেই মানে ওই স্বচ্ছন্দ বোধ নেই, তাই ন্যাচারালি তো সেই মানুষটাকে চিনতে চিনতে ট্রেন পেরিয়ে কাকদ্বীপে এসে হঠাৎ করে এই ব্যানার্জিবাবুর কাছ থেকে শোনার যে হিস্ট্রিটা আহানা শুনে ফেলে, তাতে একটা ছবি পাল্টে যায়, মানে একটা ছবি পাল্টে যায় বলবো না, একটা ছবি যোগ হয়, 2-3টে ফ্রেম, সুন্দর 2-3টে ফ্রেম যোগ হয়। এবং ওই তাই জন্য ঠোঁটের কোণে হাসিটা চলে আসে আহানার, এবং সেটা অবশ্যই একটু ভালো লাগার হাসি। ধন্যবাদ। আহানার চোখে শোনার জন্য সম্মানীয় এক হাসি। ক্লোজ শটে আমরা দেখি ব্যানার্জি কথা বলে চলেছে। তোর কথাই হচ্ছিল, আহানার দিদিভাইকে বলছিলাম। পেশিটা একটু ধরেছে। আহানা মোবাইলটা আনলক করতে করতেই চাটা অন্য হাতে তুলে নেয়। লিস্টটা বলবে, হাতের উপর ইশারায় শোনা থামতে বলে, একটা কাগজ দেয় খোকাকে হাঁক দিয়ে। চা আনতে যাওয়ার পর ওই একবার দেখেই পুরো লিস্টটা ওর লেখা হয়ে গেছে। আহানা কিছু বলে না, অর্থাৎ সোনা ওই লিস্টটা দেখেছিল, তারপরে যখন চা আনতে গেছিলো কাগজে লিখে নিয়েছিল পুরো লিস্টটা, একবার দেখেই লিখে নিয়েছিল, এবং সেই কাগজটি এখন হ্যান্ড ওভার করে দোকানের কর্মচারী খোকাকে। আহানা কিছু বলে না, স্বাভাবিক, নিষ্পলক। মুগ্ধ বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, থাক বরং আমরা এগিয়ে যাই। দুটো ট্রেন ছাড়ে রিভার্স ডিরেকশনে। ট্রেন ফিরছে আহানার দিকে। কানে বাজছে ব্যানার্জিবাবুর বর্ণনায় সামন্তক সোনার জার্নি, ফ্ল্যাশ কাট। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আরও একবার থ্যাঙ্কস বলে আহানা সোনাকে। ঝন্টু মন্টুর দিকে হেসে বলে, 8 তারিখ আমাদের জন্য, সরি, আমার জন্য, আর আমি আমার 2টি টিকিট একটু যদি রাখেন। সোনা মজা করে উত্তর দেয়, জি 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 রাখা থাকবে। স্বাভাবিক, অথরিনার কথা বলে, 2টি টিকিট রাখবেন, আমরা আসবো। ট্রেন ছেড়ে দেয়। আহানা একটু চেঁচিয়েই, আপনার নাম্বারটা তো নিলাম না? পেয়ে যাবেন, কাল থেকে পোস্টার পড়বে, নাম্বার ওখানেই থাকবে। এটা একটা মজার, মানে ওই আহানা ট্রেনে বসেছিল আর ওরা নেমে যাচ্ছে তড়িঘড়ি করে ঝন্টু মন্টুকে নিয়ে, আপনার নাম্বারটা তো পেলাম না? পেয়ে যাবেন, মানে পেয়ে যাবেনটা অ্যাজ ইফ লাইক খুব ফার্মলি বলা, কালকে থেকে পোস্টার পড়বে, পেয়ে যাবে। কাটটু ট্রেন চলতে থাকে। মনের কিছু ভাবনা মিলেমিশে যাচ্ছে। একটা ফ্ল্যাশ কার্ড দেখি আমরা। বাংলাদেশ, কলেজ ক্যান্টিন। আহানা ও সিদ্ধার্থ একে অপরকে বোঝাচ্ছে। আহানা নির্ভীক, সিদ্ধার্থ ঘাবড়ে আছে, চিন্তিত। বাবা জানেন স্কুল থেকে এই ঘটনাটা চলছে, এবং স্কুল তো চেঞ্জ হবেই, বোর্ডিংয়েও পাঠিয়ে দিতে হতে পারে ক্লাস 11-12 জন্য। সরি, এটা কলেজ ক্যান্টিন না, স্কুল ক্যান্টিন। হ্যাঁ, তো স্কুল ক্যান্টিনে বসে ওরা কথা বলছে। যাবি? তোর তো এমনটাই পাহাড় ইচ্ছা, মানে তো যাবি, তোর তো এমনটাই, এমনিতেই পাহাড়ি কন্যা এসব প্রিয়। আহানা মজা করেই মানে লেকপুল করছে আর কি সিদ্ধার্থের। আহানা স্বতঃস্ফূর্ত নির্ভীক, এবং তার এটা বোঝা যায় একদম অন্য একটা আহানা আর কি, মানে সেই মানে 17 বছরের আহানার কথা যাকে আমরা বলছি। আমি কার্শিয়াংয়ে বোর্ডিংয়ে যাব। কফি কাপে চুমুক দিতে দিতে বলে আহানা, যাবি? আর আমি
নিট পাস দিয়ে, অর্থাৎ NEET নিট পাস দিয়ে সোজা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। র্যাঙ্ক নিয়ে চিন্তা করিস না, তারপর আমরা শাদি বানিয়ে ওখানেই থেকে যাব। মানে অ্যাজ ইফ লাইক ও প্রচণ্ড কনফিডেন্ট এই সমস্ত ব্যাপার নিয়ে। আমি ডায়ালগের মতন করে পড়লাম না, হ্যাঁ, মানে প্রচণ্ড কনফিডেন্ট যে হ্যাঁ যাবি, তুই যা, ভয় পাচ্ছিস কেন? আমি মেডিকেল ক্লিয়ার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হব, সেখান থেকে ইন্টার্নশিপ, ওখান থেকে চাকরি, তার মধ্যে আমাদের শাদি হয়ে যাবে, এবং তারপর ভুটানে হানিমুন। তো এইগুলো আমার মনে পড়ে হঠাৎ করে, মানে ওই ট্রেনে ওই সময়টাতে ওই ঘটনাটা ফিরতে ফিরতে ফ্ল্যাশ কাটটু সোনার ঘর। সোনা ফিরে এসেছে। আজ কিছুটা একটু আসতে দেরি হবে, ওদের কী সব মিটিং টিটিং আছে। সোনা আজ একাই শুরু করে দিয়েছে খাওয়া, অল্প অল্প করে, কিন্তু পেটের ভিতরটা কিরকম গুড়ুম গুড়ুম করছে। ঝন্টু মন্টু আর সব শুনলেও তাদের পাল্টা সাজেশান তো আর দিতে পারে না, তাই সংলাপগুলোকে কেচোকেই বলতে হবে, স্বাভাবিক। মানে যা বলতে হবে সেটা মানে ঝন্টু মন্টুকেও বলতে পারেই, হ্যাঁ, কিন্তু ঝন্টু মন্টুর এক্সপ্রেশনগুলোও পাবে, বাট কেচোর এক্সপ্রেশন তো কেচোরই। তো ওয়েটিং ফর কেচো। এই সময় সোনা নয়, এই সময় সামন্ত গান না শুনে একটু ইনস্ট্রুমেন্ট শুনছে, আর ওই আজকে একটু দামি মদ আনার কথা ছিল, তো সেটা অল্প খোলা হয়েছে এবং সেটা খাচ্ছে সামন্ত। ততক্ষণে কেচো আসে। কিছু না আসায় কিছুকে ফোন করে শোনা। বেশ রাত হয়েছে, রাত প্রায় 12টা। কিছুর ফোন বাজছে কিন্তু ফোন ধরছে না। মদও প্রায় শেষ, অর্থাৎ অনেকটা সময় পেরিয়ে গেছে। মানে এটা শোনার সেদিনের সারাদিনের যে অভিজ্ঞতা, সেটা সে মেমারাইজ করতে করতেই ওর সময়টা চলে গেছে নিজের মনে। মানে ওই ইনস্ট্রুমেন্ট শুনতে শুনতে হয়তো নিজের মনে কিছুটা কথা বলতে বলতেই সন্ধে পেরিয়ে রাত প্রায় 12টা। তখন 12টা। কেচোর ফোন তখনও নট আনসারেবল। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে কল আসে, প্রায় ডালমাটাল, মানে একটু অচেতন অবস্থাতেই সোনা ফোনটা ধরে। ফোনটা আসে সদর হাসপাতালে সন্দেশখালী থেকে। হ্যাঁ বলুন, আপনার পরিচিত রমেন হালদার? হ্যাঁ হ্যাঁ, রমেন হালদার কি? হ্যাঁ, রমেন হালদার গুরুতরভাবে জখম হয়ে ঘন্টাখানেক হলো ভর্তি হয়েছেন আমাদের এমার্জেন্সিতে। ব্লাড লাগবে। আপনার নাম্বার ছিল ওর ব্যাগে, সেই ব্যাগের মানে ওখান থেকে আপনার ফোন করছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাসপাতাল সন্দেশখালী, রাত 1:10। ICU। কেবিনের বাইরে বসে সোনা, আরও 3জন কেচোর পাড়ার লোক। একটা অপারেশন চলছে। আচ্ছা, এই হরিদা, কমলদা ও আরও কয়েকজন অলরেডি চলে এসেছে। হরিদা সোনাকে বলে, কেচোর কাছে একটা ফোন এসেছিল, হালদারের না অন্য কারোর সেটা জানি না, তবে এই নতুন ইউনিয়ন অফিস, ওখানে ওকে মানে ডেকেছিল। আরে বিল্টুটা যেখানে আড্ডা দেয়, হ্যাঁ, কি একটা ব্যাপারে ও নাকি তোদের মানে আমাদের বেশ কয়েকজনের কথা যেমন বলে থাকে আর কি। তো যাই হোক, সেই কথা বলতে বলতে যেরকম হয় ওই ক্লাবে মদ খাওয়া, মদের ঘড়ি হঠাৎ করে কথা কাটাকাটি, এবং সেই থেকে রাস্তায় বেরিয়ে
হঠাৎ করেই কিছু অন্য ছেলে, মানে ক্লাব থেকে কিছু বেরোয়, এবং কিছু বেরোনোর পরে হঠাৎ করে কিছু অন্য ছেলে গুন্ডা গোছেরই কিছুকে ধরে এবং ধরে বেধড়ক মারে। ব্লাড লস তো মারাত্মক হয়েছে, পা ভেঙে দিয়েছে। তারপরে তো এখন এই অপারেশন, এত কিছু জানা গেছে। পরবর্তীকালে যখন ওকে ভর্তি করা হয় তখন এই হরিদারি পাড়ার একটি ছেলে, ও শেষটা দেখেছিল, সঙ্গে সঙ্গে সাইকেল করে দৌড়ে গিয়ে বলে, এবং তারপরে এরা সবাই কিছুকে নিয়ে আসে এখানে। রেড লাইটের আলোটা, আইসিইউর রেড লাইটের আলোটা বন্ধ হয়। ডক্টর অনিমেষ, সহজ এবং আহানা ও ভিতরে ছিল, বেরিয়ে আসে। সোনা এবং বাকিরা এগিয়ে যায়। ত্রিনাও ওখানে রয়েছে, ডক্টর ত্রিনা। সোনার দিকে তাকায় সে। সোনা আর কিছু না বলে মানে প্রায় ওর হাতটাই ধরে ফেলে। প্লিজ, মানে ঠিক আছে বলুন না। আহানা বুঝতে পারে না। কয়েক সেকেন্ড চুপ, কথা বলছিল না। তো এবার শোনা অবভিয়াসলি, মানে ইমপেশেন্টে কথা বলছিস না কেন? আচ্ছা, এখানে বলার প্রসঙ্গ, ত্রিনাকে শোনা চেনে, অনেক দিন থেকেই চেনে। ওই ওর বোনের কথা বললাম, ওর বোনের সাথেই পড়তো। হ্যাঁ, যাই হোক, কথা বলছিস না কেন? সহজবাবু বলুন না। ত্রিনা, তোরা কি ভেবেছিস এইভাবে চললে সারাটা জীবন? আর কেছোদার আজকে যা ঘটেছে, কাল যদি তোর সাথে হয়? ত্রিনার চোখে জল। আহানার এক্সপ্রেশন খুব কনফিউজড একটা স্টেট। ত্রিনা আর সোনা কি পূর্ব পরিচিত? ত্রিনা, এই যাত্রায় বেঁচে গেছে। মাথার আঘাত বেশ সিরিয়াস। আমাদের কাল আরও কিছু ইম্পর্ট্যান্ট টেস্ট করতে হবে, এমআরআই করতে হবে। বাট প্লিজ শুধরে যা তোরা, আর জলে থেকে কুমিরের সাথে লড়িস না। সোনা সহজের দিকে তাকিয়ে একবার কেচোকে দেখতে পাবে কিনা জানতে চায়। ত্রিনা আবার বলে, তুই কিন্তু কিছু করবি না। নিমাই হালদার শুধু গুন্ডা নয়, ওর পলিটিক্যাল পাওয়ার, পুলিশ, আদালত সব ওর পকেটে। সহজ ত্রিনাকে শান্ত করে সহজ সোনাকে বলে, আপনি একা যান, তবে ও ফুল অ্যানাস্থেশিয়াতে আছে, জাস্ট বাইরে থেকে দেখে চলে আসুন। সোনা আইসিইউর দিকে এগিয়ে যায়। আহানার মনে বেশ কয়েকটা প্রশ্ন জন্ম নিয়েছে ইতিমধ্যে, অবশ্যই গত কয়েক মিনিটে। কফি খাবে ত্রিনাদি? ত্রিনা, সহজ আর আহানাকে আমরা দেখি, ওরা যায় কফির দিকে। তবে তার আগে বলে, ত্রিনা বলে, তোমরা যাও, আমি আসছি। আহানা কেন জানি না অপেক্ষা করতে চায় শোনার জন্য। অর্থাৎ আহানা ওদেরকে বলে, তোমরা যাও, আমি আসছি। ত্রিনা হরিদাকে বলে যায় যে আমরা ক্যান্টিনে যাচ্ছি, ওকে বলে দিও তোমরা, আর পারলে তোমরাও এসো। সোনার পিওভিতে আমরা কেচোকে দেখি, মেডিকেল ইকুইপমেন্টস লাগানো। কেচো ঘুমিয়ে আছে, মাথায় গলায় আঘাত, ব্যান্ডেজ, পায়ে প্লাস্টার।
রিভার্স অ্যাঙ্গেলে আমরা সোনার চোখ দেখি, সোনার চোখে রাগ। এই সোনা বা সামন্তক অন্য একজন সামন্তক। এই প্রথম টাইট ক্লোজে একটা অন্য মানুষকে দেখা যায়। নিজের সবচেয়ে কাছের বন্ধু বললে কম বলা হয়, তাকে মৃত্যু শয্যায় প্রায় দেখে তার যে এক্সপ্রেশন সেটা আমরা সামন্তকের চোখে দেখতে পাই। ক্যান্টিনে বসে আছে তৃণা, সহজ, আহানা। আহানার অ্যাংজাইটি হলেও স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারছে না। তৃণা কি তাহলে সোনা, হরিদা, কেচো এবং আরেকজন বন্ধু আসে। তৃণা উঠে চলেই যাচ্ছিল। তারপরে হঠাৎ মানে সোনার দিকে ঘুরে তাকিয়ে বলে, দেখ তুই আমার কথা শুনবি কি শুনবি না, বা যদি না শুনিস তাহলে আমি কিন্তু আর তোর সাথে নেই, আমি কিছুতেই আর থাকবো না। আহানা দুজনকেই দেখে। স্বাভাবিকভাবে এটা ওর কাছে সারপ্রাইজ এবং এটা অজানা স্বস্তি, অজানা একটা অস্বস্তির নিঃশ্বাসও পড়ছে যেন। বাট যাই হোক, এই সময় দাঁড়িয়ে এগুলো মানে মাথায় আসছে আহানার, কিন্তু সামনে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে খুব পরিচিত একজন মানুষের একটা দুর্ঘটনা। কেন ঘটলো, কী কারণে, নিমাই হালদারের নাম শোনা গেল, হ্যাঁ, কিন্তু তার কানেকশান, তার ব্যাকগ্রাউন্ড কানেকশান কি, কেনই বা তারা হঠাৎ করে কেচোকে মেরেছে? একটা সামান্য ব্যবসায়ী, তারা কি কোনো পলিটিক্যাল কারণ, নাকি আরও মানে বড় কিছু? সোনা কীভাবে এর সাথে যুক্ত? সোনার এতটা রাগ কেন ওর চোখে? আচ্ছা, সহজ কথা বলে, মানে ডক্টর সহজ, আমি কি বলি সোনাদা, আপনি আজ আর ফিরবেন না। ওরা মানে ইয়েরা ঝন্টু মন্টুরা ঠিক থাকবে, আমি সেরকম হলে আমার গার্ডকে বলে দিচ্ছি, ওরা চলে যাবে। আপনি আজ আমার সাথেই থাকুন, আমার কোয়ার্টারে চলুন, এমনিতেই কাল কেচুদার অপারেশন করতে হবে। সোনাদাকে দেখে, মানে সোনাকে দেখে বেশ বোঝা যায় যে ওর টেনশানে আছে প্রচণ্ডভাবেই, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রচণ্ড রাগ কাজ করছে, কিছু একটা করবে, মানে পারলে এক্ষুনি বেরিয়ে যাবে কোথাও একটা, কিন্তু নিজেকে আটকে রেখেছে। ওই তৃণার কথাগুলো এফেক্ট ওর মধ্যে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আর উল্টো দিকে আহানার কনফিউশন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বরং সহজ কিছুটা সামাল দিচ্ছে এই ক্ষেত্রে। সোনা একটু এগিয়ে যায়। এই সময় আহানা চেষ্টা করে সহজকে কিছুটা জিজ্ঞেস করার, যে মানে কি হয়েছে বা ও কি কিছু জানে এই সমস্ত বিষয়। সহজ খুব বিস্তারিতভাবে তো বলার সুযোগ পাচ্ছে এমনটা নয় এই সময়, তবে ও বুঝতে পারছে আহানার অভিব্যক্তিতে। শুধু এইটুকু বলে, সামন্তকদা অন্য মানুষ, আর ওর জীবন, ওর কাজ এবং ওর ভালো লাগার যারা আশেপাশে মানুষ,
তাদের সাথে যদি কখনো কোনো ক্ষতি হয় তাহলে ও কি করতে পারে সেটার পরিচয়ে এর আগে এই পলাশপুর গ্রাম দেখেছে। আচ্ছা, এই গ্রামের নামটা আমি পলাশপুরই দিলাম। আচ্ছা, এই পলাশপুরের নিমাই মণ্ডল হলো এমএলএ, যার অফকোর্স পলিটিক্যাল হোল্ড এবং সব কিছুই যেন তার পকেটে। আবার অ্যাট দ্য সেম টাইম এই গ্রামে যিনি ব্লক অফিসার তিনি খুব ভালো মানুষ বলে সামন্তককে খুব ভালোবাসে, স্নেহ করে, সামন্তকের কাজকর্ম নিয়ে স্নেহ। এবং সামন্তক শুধুমাত্র ওই বাঁদর সোনার নামটার বাইরে গিয়েও কিন্তু সে সামন্তক, সে বিভিন্ন স্কুলে থিয়েটার ওয়ার্কশপ করে, ছোটো ছোটো স্কুলগুলোতে। এবং এই সূত্রেই এখন সে বাইরে যেতে শুরু করেছে, কারণ তার শিক্ষা, তার গল্প বলার ধরন, এই পুরো বিষয়টাই বেশ কিছুটা আলাদা। মানে আলাদা মানে ইন্টিমেট থিয়েটার যেমন হয় সেরকমই, কিন্তু সেটা তো মানে অতটা পপুলার মিডিয়াম এই মুহূর্তে পলাশপুরে দাঁড়িয়ে তো একবার মানে একেবারেই নয় আর কি। তো সেটা তো সেখানে আছে, এবং সেখান থেকে আরও বিভিন্ন জেলায় জেলায় সেই কাজ, পরিচিতি। কিন্তু তার মাঝে বাদ সেধেছে কিছু রাজনৈতিক মতবিরোধ বা মতভেদ, এবং ব্যক্তিগতভাবে এই কেঁচো সাথে নিমাই মণ্ডলের কিছু সাকরেদদের একটা ঝামেলা, একটা কিচাইন বলতে যা বোঝায় সেটা হয়েছে। তার একটা ব্যক্তিগত অ্যাঙ্গেলও রয়েছে, এবং সেইটার জেরেই আজকের এই মানে অতি দুর্ঘটনাময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা। তো মানে শোনার এই কথাগুলো আহানা কিছুটা আন্দাজ তো করছিল, এতদিন ধরে ওরা তোকে কিছু বলতে পারেনি, কারণ তোর করা গল্প বা নাটক এটা সোনাকে হরিদা বলছেন। এতদিন ধরে তোকে কিছু বলতে পারেনি, এটা সাইডে আমরা একটা জায়গায় দেখছি হরিদাকে, উনি কথা বলছেন সোনার সাথে, যে তোকে কিছু বলতে পারেনি, তোর করা নাটক, গল্প, তুই যা ইন্টিমেট পারফর্ম করিস তা পরোক্ষে প্রভাব পড়েছে ওদের কাজের ওপরে। ওদের সেই বিদ্যা বুদ্ধি তো নেই, কিন্তু আমি যতদূর জানি এবার তুই নামখানাতে যে শোটা করবি তার প্রত্যক্ষ আঘাত পড়বে সরকারি মহলের ওপরে, এবং তাতে ওদের আঁতে ঘা লাগতে চলেছে। ওদের কানে অলরেডি ওদের কানে ইতিমধ্যে পৌঁছে গেছে যে সোনা এমন একটি বিষয় নিয়ে এবারে মঞ্চে আসছে যা পঞ্চায়েত থেকে ব্লক লেভেলের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুকে কিছুটা হলেও সরিয়ে দেবে বা ভিতটা হেলাবে। একটু পলিটিক্যাল একটা নাটক, যেটা সামন্তক অনেক আগেই বেশি করতো, কিন্তু এবারে সেটা সে করছে। তার একটা মূল ইন্সপিরেশন ওই ব্লক অফিসার। এটা অলরেডি ওর কাছে এই থ্রেডটা আসারই ছিল, এবং সেটা কেঁচোর মাধ্যমে আসবে এটাও এক্সপেক্ট করেনি। সোনা মাথা নিচু করে হাত মুঠো করে শুনছে। কেঁচোদাকে মারাটা আসলে ওদের তোকে বুঝিয়ে দেওয়ার ওয়ার্নিং। আজ কেঁচোদাকে অ্যাটাক করলো, কাল তোকে করবে। সোনা রাগে উঠে পড়ে, সহজ ওর হাতটা ধরে নেয় এবং বলে, আমি যেটা বললাম আমরা সেটাই করি, অন্তত আজ রাতটা প্লিজ, রাতটা ফেরোক, কাল অপারেশনটা ভালোভাবে হয়ে যাক। সোনা রাজি হয় সহজের সাথে যেতে। রাত, আহানা আর ত্রিনা খাটে এর ওর পাশে মানে বসে। ত্রিনা কাঁদছে বোঝা যায়।
আচ্ছা, আমি একটু ব্রেক নিচ্ছি, মানে চলে যাবেন না, বা মানে আই মিন এটা কন্টিনিউ থাকছে। জল খেতে হবে আমাকে একটু, 1 মিনিট জল, বা অ্যাকচুয়ালি কফি। থ্যাংক ইউ। অনেকক্ষণ হলো, প্রায় না 40 মিনিট। বাট পড়ছি, যখন পড়ি আর কিছুটা পড়বো, তারপরে লেখা এখনও বাকি আছে যদিও। 1 মিনিট। সো সোনা তো রাজি হয় সেই রাতের জন্য, সামন্তকে আই মিন সহজের সাথে থাকার, পরের দিন হাসপাতালে যাতে ভালোই ভালো অপারেশনটা হয়। সেদিনই রাতে আমরা যেখান থেকে ছেড়ে গেলাম, রাতে ট্রিনার আহানার ঘরে স্বাভাবিকভাবে ওদের তখন মানে ঘুম আসার তো প্রসঙ্গ উঠছেই না হঠাৎ করে। মানে আহানা তো একটা শকে রয়েছে যে কি হয়ে গেল এরকম দুদিনে। মানে বেশ একটা সুন্দর জার্নি শুরু হচ্ছিল, হঠাৎ করে একটা ব্রেকডাউন যেন। আর ত্রিনাকে দেখে বোঝা যায় যে ত্রিনা অনেক দিন ধরে এই ভয়টায় বাঁচছিল, এবং আজকে তার কিছুটা পরিণতি তার চোখের সামনে, পরিণতি সে, এবং সে মানে সে আরও ভয় পেয়ে রয়েছে, এবং শুধু ভয় নয়, রাগও রয়েছে তার সামন্তকে প্রতি। আহানাই কথা শুরু করে, ত্রিনাদি, আসলে আমি তো ঠিক জানি না, তবে মানে শোনা, মানে ওর সাথে আমার ট্রেনে দেখা হয়েছিল, আমি জানতাম না ও তোমার পূর্ব পরিচিত। ট্রিনা আহানার দিকে তাকায়, ও বলতে আহানা হাসে, না না মানে আমি জানতাম না যে তোমরা চেনো একে অপরকে। টিনা কয়েক সেকেন্ড পজ নিয়ে বলে, জেদি, ছোট থেকেই খুব জেদি, ভালো তো খুব ভালো, কিন্তু কেঁচো না ওর প্রাণ, মানে কেঁচো দেওয়া ওর প্রাণ। আমার ওর জন্য ভয় করছে না, ভয় পাচ্ছি ও কাল যেটা করবে সেটা নিয়ে। কি জানিস, ওই প্রথমবার যখন আমি সোনা বা সামন্তককে দেখি, ও এখানে স্কুল থেকে মানে রামকৃষ্ণ মিশন থেকে চলে আসে, আমি তো এখানেই বড় হয়েছি। ওর বোন কলেজে, মেডিকেল কলেজে ভর্তি হবে হবে এরকম একটা প্রিপারেশন চলছে, আমারও প্রিপারেশন চলছে। তো একটা অদ্ভুত, এবং মানে অদ্ভুত কিছু না, মানে এটি অতি উজ্জ্বল, ব্রাইট একটি ছেলে, মানে যুবক, মানে দেখতে শুনতে ভালো তো ডেফিনেটলি, হ্যাঁ,
কিন্তু আমি দেখি যে মানে আমাদের পাড়াতে এসছে রিসেন্টলি, বাবা খুব অসুস্থ, মা নেই। আচ্ছা, বেশ একটা অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে না, মানে অদ্ভুত না, বেশ প্রাকৃতিক। অনেক দিন পরেই হামবারবটা শুনলাম। এটা শুনে আমার বিড়াল বাচ্চাগুলো এটা মজা পেয়েছে। যাই হোক, তো যখন ওকে দেখি প্রথম, তখনই মনে হয়েছিল যে এ ছেলে অনেক দূর যাবে, শুধু তা নয়, মানে মধ্যে অদ্ভুত একটা স্পার্ক আছে। কিছু মানুষ হয় না যাদের জীবনটা খুব সাদামাটা হয় না, খুব মানে একই রকমভাবে কেটে যাবে সেরকম হয় না। তো সেটাই হওয়ার ছিল। ওর বাবা চলে যায়, ও যেন তেন প্রকারে যা পায় হাতের সামনে সেটা করে অর্থ উপার্জন করতে থাকে, সব কিছু ভুলে গিয়ে। ট্রেন, হকারি, কখনো কখনো এই চায়ের দোকান, এবং সেই চায়ের দোকানের ইয়ে করতে গিয়েই মানে কেঁচোর সাথে আলাপ, ঠিক আছে। তো চায়ের দোকানটা তো উঠে যায়, মানে প্রথমে নিজে একটা ছোটো চায়ের দোকান দিয়েছিল, সেটাও চালাতে খুব একটা পারেনি। হ্যাঁ, তা কেঁচোদার চায়ের দোকান তার পাশেই ছিল, এবং কেঁচোদাই তখন ওর বন্ধু হয়ে ওঠে, এবং সেই থেকে কেঁচোদা ওর বন্ধু, এবং আমিও ওর বন্ধু। অবভিয়াসলি ওর বোনের বন্ধুত্বের সূত্রে ওর বোন চলে যায় বাইরে, আমি থেকে যাই এখানে হাসপাতালে, এবং আমার সাথে ওর কি বলবো বল, বন্ধুত্ব। অন্তত ওর দিক থেকে তো অবশ্যই খুব ভালো একটা বন্ধুত্ব। ও মানুষটাই অন্যরকম রে। ওর জীবনের দর্শনগুলো না খুবই ব্যক্তিকেন্দ্রিক নয়, অনেকটা সামগ্রিক। মানে ও নিজের কথাটা নিজের মতন করে তো প্রথমত বলতেই পারে না, আর যদিও বা বলতে পারে সেটা যে কি, সেটা অন্তত আমি এত বছরে বুঝে উঠতে পারিনি। এবং সেই মানুষটাকে আমি যেমন খুব শান্ত, খুব ধীর স্থিরভাবে দেখেছি, আবার খুব জনসমক্ষে ও যখন নিজের পারফরমেন্স নিয়ে আসে সেটাও দেখেছি। আবার একদিন ক্লাবে কোনো একটি দিন সন্ধেবেলা, বিশ্বকর্মা পুজো ছিল মনে হয়, কিছু একটা ঘটনাতে কিছুর উপর একজন হাত তোলে, সেই দিন আমি সামন্তককে দেখি। আমার ভয়টা সেখানে, এবং আমি সেই ভয়টাই পাচ্ছি আজ। সেদিনের ওই ছোট ঘটনাতে আমি সামন্তকের যে রূপ দেখেছিলাম, আজকে এত বড় ঘটনার পরে সামন্তক কালকে নিমাই মণ্ডলের দলবল বা নিমাই মণ্ডলকে যে আস্ত রাখবে না, এইটা ভাবাটা কিন্তু খুব একটা সমীচীন নয়। আমার বারবারই ওই জন্য মনে হচ্ছে, তাহলে আমরা থানায় যাই না কেন জুনাদি? হ্যাঁ, থানা বিষয়টা হলো একটু গোলমেলে এখানে, হ্যাঁ, পলাশপুরে। কারণ ওই আবার নিমাই মণ্ডল থানা, হ্যাঁ, সামন্তকের কোনো ব্যাড রেকর্ড নেই, কিন্তু ওই যে ক্লাবের ঘটনায় মারামারিতে একটা এফআইআর গোছের, মানে ওর খাতায় নাম ওঠেনি, কিন্তু একটা ওয়ার্নিং গোছের হয়েছিল। খুব একটা সুবিধার লোক নয় এখানের যে বড়বাবু রয়েছেন। ওই একদিন যেরকম হয় আর কি। সুতরাং কিছু একটা হলে আবার সবার আগে সব কিছু ভুলে গিয়ে সামন্তকের কলারেই হাত পড়বে, এটা আমরা জানি। সেই জন্যই ওকে যতটা সম্ভব দূরে থাকতে বলি আমি এইসবের থেকে। সেই জন্যই আমি মানে আমার মতন করে চেষ্টা করে এই দিল্লি বাইরের শোগুলোতে ইনিশিয়েটিভ, ও তো মানে খুব একটা ওই বললাম খুব একটা এক্সট্রোভার্ট নয়, হ্যাঁ, নিজের গণ্ডিতে থেকে মজা করে বাচ্চাদের সাথে ঘুরে তাদেরকে শিখিয়েই মত্ত। কিন্তু আমি মানে আমাকে যবে থেকে ও একটু সিরিয়াসলি নিয়েছে, আই মিন সিরিয়াসলি আমার কথাগুলো শোনে, তবে থেকে ওকে আমি বাইরে কাজ করার কথা বলতে শুরু করি, এবং ফাইনালি ও রাজি হয়। কারণ হ্যাঁ, এটাও বুঝতে পারে যে একটা ভালো কিছু করতে গেলে তার জন্য টাকারও দরকার আছে।
একটু বড় আকারে কিছু করতে গেলে টাকার দরকার আছে, বাইরের কাজগুলোতে টাকাটা একটু বেশি পাওয়া যায়। তো ইনফ্যাক্ট এবারে দিল্লিতে আমারও ওর সাথে যাওয়ার কথা, আমি অলরেডি লিভ অ্যাপ্লিকেশান দিয়েছি। আহানা কিন্তু শুনছে পুরোটাই এইভাবে, এবং আহানা শুনতে শুনতে বুঝতে পারছে যে মানে তৃণা সামন্তক একে অপরের শুধু ভালো বন্ধু কি, হয়তো তাই। হ্যাঁ, মানে এই এই ধরনের পরিস্থিতিতে কি হয়, মানে প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট, যেখানে খুব সিরিয়াস আলোচনা একটা হচ্ছে, মানে সিরিয়াস আলোচনা হচ্ছে শুধু নয়, কালকে যে কোনো একটা দুর্ঘটনা আবার ঘটতে পারে, কিন্তু তার একটা অপোজিট ডিরেকশানে আহানার মন চলছে। কেন জানি না, আহানা সেটা কোনোভাবেই খুব একটা যে কন্ট্রোল করতে পারছে তা নয়। হ্যাঁ, ওর চোখের ইমোশনে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার এখানে এগুলো শুনতে শুনতেই ট্রিনা হঠাৎ করে জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে তোর সাথে দেখা হয়েছে তো বুঝলাম, বাট দেন মানে তোরা একদিন বাজার টাজারে গেছিলি সেটাও বুঝলাম, বাট আজকে করিডোরে দেখলাম তুই খুব ওয়ারিড। আই মিন, তোরা একে অপরকে মানে চিনিস ঠিকভাবে? এখনো কিছু বলে না। বলে, ট্রিনাদি আমরা অ্যালার্ম দিই, দিয়ে শুয়ে পড়ি আজ, কালকে সকালে উঠে, কালকে দিনটা হয়তো অনেক লম্বা যাবে। কালকে যাই হোক না কেন, কেচুদাকে তো আমরা ওটি থেকে সুস্থভাবে ফিরিয়ে আনবো। আর তুমি যেমন বললে, সামন্তক যেন বা সোনা যেন আর কোনো বিপদে না জড়িয়ে পড়ে। তো যাই হোক, আমরা আজ অবধি মানে আজ এই অবধি থাকুক, অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ি, চলো রাত হয়েছে। কালকে সকালে আবার লড়াইটা করা যাবে, চেষ্টা করা যাবে। কন্টিনিউ থাকুক। থ্যাংক ইউ।